Hey everybody, we're back live. Sorry, এক মিনিট চলে গেল কোনো কথাবার্তা because my camera is acting up. So Farooq, you will lead us in. আমরা শো শুরু করছি. Farooq, you lead us in while I try to fix my camera. Here we go. Hello and welcome to everyone who's watching. Welcome to Geek Myth, the show by the fans for the fans. আর আজকে কি জন্য আমি এই শোটা নিয়ে শুরু করছি, আপনারা যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে শুনবেন কিছুক্ষণ আগেই সাকিবের অড অফ দ্য ক্যামেরা ভয়েসটা আমরা শুনেছি যে একটু ক্যামেরায় গন্ডগোল হচ্ছে। সো যেটা হয় ঘরোয়া পরিবেশে শোটা প্রডিউস করতে গিয়ে অনেক সময় এই ছোট ছোট প্রবলেমস গুলি হতে থাকে। তো আজকে ওরকম একটা ছোট্ট প্রবলেম হয়েছে। আজকের শোটা আমরা বেশ চাপের ভিতরেই করছি, বিকজ আমরা একটা প্রমিস করেছিলাম যে 2024 সালে আমরা যতদূর পারি শোটা কন্টিনিউ করব, কন্টিনিউটি মেনটেন করব। সো সাকিব তো সবসময় থাকে, গত বছর আমি অনেক জায়গায় একটা গেস্ট রোলে ছিলাম। সো এই বছর আমি ডিসাইড করেছি যে আমি থাকবো। আলিফ ইজ ট্রাইং টু জয়েন আস। আজকে আমি জানি আলিফের বাসায় বেশ অনেকগুলি ঘটনা ঘটেছে, যে জন্য মেবি শি মাইট নট বি এবল টু জয়েন উইথ আস, বাট in the meantime Shakib is back and he will now resume leading us into the show after that tiny malfunction on the camera. Shakib, how's it going? Yes, we're back. And আমার খুব ম্যাচ খারাপ হচ্ছে, এখানটা জিস থাকার কথাটা দেখছি না। বাট যাই হোক, এক সেকেন্ড, লেট মি সি, এটা নাই কেন এত বড় সাহস? এই যে আছে, ইয়েস ইয়েস, we're back. ক্যামেরা ইজ ফিক্সড. আমরা মাশাআল্লাহ কন্টিনিউ শো করছি। আলিফ আজকে থাকতে পারছে না বিকজ ওর বাসায় বেসিক্যালি শীতের চোটে সব টাইল টুইল ভেঙে গেছে। সো এখন তার পুরো বাসায় টাইলের কাজ করতে হচ্ছে। ফারুক, তোর বাসায় হয়েছে কিনা জানি না, আমার বাসায় যেমন পানির পাইপটা ফেটে একাকার অবস্থা, পুরো উপর থেকে নিচে পানি পড়ছিল। আমার বাথরুম, ওয়ান অফ মাই বাথরুমস, ইনফ্যাক্ট টু অফ মাই বাথরুমস, এবং আমি এই যে শোটা যে রুম থেকে করি এটা ওয়াল টাল পুরো গেছে। ফর্চুনেটলি ক্যামেরার পিছে ওয়াল, এদিকে কোনো পানি নেই, বাট ক্যামেরার পিছনের ওয়াল, যেটা আমার পিছে ওয়াল ইজ ফাইন, ওটা পুরো গেছে, মানে ব্ল্যাক মোল্ড, ফাঙ্গাস। কয়েকদিন পরে এখানে হরর মুভি শ্যুট করা যাবে, রিয়েল লাইফ। সো ওরা ফাইনালি আবার পানির পাইপ টাইপ এগুলো ঠিক করছে বিল্ডিংয়ে। নাও এটা হচ্ছে ওয়েট অ্যান্ড সি। সবাই আমরা আছে না দম বন্ধ করে দেখছি যে আসলেই কি ঠিক হয়েছে, আসলেই কি ঠিক হয়েছে। সো দ্যাট হোপফুলি যদি দেখি 7 days কোনো ঝামেলা হয় না, তখন আই উইল হ্যাভ টু ফিক্স মাই এন্টায়ার ওয়াল। তখন আমারও আলিফের মতো অ্যালার্জিস এইসব ওর কি ওর আনকন্ট্রোলেবল স্নিজিং অ্যালার্জি হয়েছে, এর জন্য যে কারণে আজকে সে আসতে পারে না শোতে। সো এগুলো আমারও হবে আর কি। সো এনিওয়ে, লেট মি গো ব্যাক টু গিক মিথের ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড ওই জিনিসটা, এই শালার পুত্রা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে, ব্র্যান্ড চেঞ্জ করলে সাউন্ড টাউন্ড সব চেঞ্জ করে দেয়, উইচ ইজ গুড আই গেস। যাই হোক, সো আজকে উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং শো। অনেক এক্সাইটেড আমি, ফারুক অনেক এক্সাইটেড, বিকজ আমরা আচ্ছা হোমওয়ার্ক তো করি নাই, তো হোমওয়ার্কটা করে বিফোর অল দ্য এক্সাইটমেন্ট লেট আস গো ইনটু দ্য হোমওয়ার্ক। সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব থেকে যদি শোটা আপনারা দেখেন তাহলে আপনারা আমাদের সবচেয়ে প্রিয় ফ্যান ফলোয়িং সাপোর্টার্স, বিকজ ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার দরকার। আমাদের আপনাদের ভালোবাসা এবং দোয়ায় 7,000 ক্রস করতে পেরেছি, 7,000 সাবস্ক্রাইবার্স। আমাদের স্বপ্ন, ড্রিম, ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো হচ্ছে যে এই বছরে আমরা 10,000-এ চলে যাব, মাত্র 3,000। সো আপনারা যদি এই শোটা পছন্দ হয়, যদি মনে হয় না এই বাংলাদেশের এই ফিল্ম কালচারে এই ভয়েসটা খুব দরকার, এই অনেস্ট একটা ভয়েস, এই অ্যাংরি একটা ভয়েস, এই ভয়েসটা দরকার, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইউটিউব থেকে দেখলে যেটা ভালো হয় যে ইউ গেট দ্য বেস্ট অডিও অ্যান্ড ভিডিও আউটপুট, সবচেয়ে আরামে দেখতে পারবেন। অ্যান্ড আমাদের যেটা লাভ হয় যে আমাদের ভিউয়ারশিপ বাড়ে, সাবস্ক্রিপশন বাড়ে ইত্যাদি। বেল বাটনটা চাপ দিন, আমরা লাইভ আসলে আপনারা নোটিফিকেশন পাবেন, আমরা লাইভ না আসলেও আপনারা নোটিফিকেশন পাবেন। লাইভ আসলে সুবিধা হচ্ছে কি, এই শোর ফরম্যাট যেটা, যে প্রথমে আমরা আমাদের টপিকগুলো নিয়ে কথা বলি, ডিসক্রিপশন সেকশনে দেখবেন টপিকগুলো দেওয়া আছে। আমাদের ওই টপিকগুলো নিয়ে আমার আর ফারুকের আড্ডা শেষ হয়ে গেলে তখন আপনাদের যে মতামত, অভিমত, সহমত, যে যাই লিখেছেন কমেন্টে রিগার্ডিং আমরা যা যা নিয়ে কথা বলেছি, তখন আপনাদের সাথে আমাদের ডিরেক্ট আড্ডাটা শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আসলে দ্য অ্যাকচুয়াল ফান পার্ট অফ দিস শো। এবং আপনারা ইনফ্যাক্ট কমেন্টে অন্য কিছুও কমেন্ট করতে পারেন, অন্য মুভি নিয়ে কথা বলতে পারেন, অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন, বা সবচেয়ে মজা হয় যদি রেলেভেন্ট কিছু নিয়ে কথা বললে সবচেয়ে মজা হয়। যাই হোক, আমরা আবার ফেরত চলে আসি রেগুলারলি স্কেজুল প্রোগ্রামে। সো এখন যেটা বলছিলাম যে এই বছর এই শোটা ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ অনেকদিন পরে ফারুক একটা জোশ একটা বাংলা ছবি দেখলাম। মানে আমরা শনিবার বিকেল আমি আর আলিফ দেখছিলাম, আচ্ছা ফারুক বেড়ে গেছে, শনিবার বিকেল আমি আর আলিফ দেখছিলাম, এটা ফারুক দেখে নেই, বা শনিবার বিকেল অ্যাকচুয়ালি অনেক আগের ছবি, 4-5 বছর আগের ছবি। সো এটা আসলে লেটেস্ট রিলিজ না। সো লেটেস্ট রিলিজ একটা বাংলা ফিল্ম, যেটা বানিয়েছেন কাজল আরিফিন অমি। এটা দেখার জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ফারুক ওয়াজ এক্সাইটেড, আলিফ অনেক এক্সাইটেড ছিল।
বিকজ ফর ভ্যারাইটি অফ রিজনস আমি পার্সোনালি এক্সাইটেড ছিলাম বিকজ আমার দোস্ত ইরেশ জাকের সে ফাইনালি একটা ফিল্মে একটা মানে মেইন প্রোটাগনিস্ট রোলে ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্ট রোলে তাকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। এর জন্য আই ওয়াজ এক্সাইটেড। এই কাজল আরফিন নমি হচ্ছে বহুল প্রশংসিত এবং বহুল জনপ্রিয় একটা সিরিজ যেটাকে বলা হয় কি নাম হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, সেটার হি ইজ দ্য রাইটার ডিরেক্টর এটসেট্রা। সো এটা এতই পপুলার, আমি আমার রিটার্ন রিভিউতে বলেছিলাম যে আমেরিকা পর্যন্ত, আমেরিকা আমার একদম আপন চাস্তো বোন, ওরা পুরো ফ্যামিলি নিয়ে এই ফ্যামিলি বলতে আই থিঙ্ক জামাই বউ, বাচ্চাদের নিয়ে দেখে কিনা আমি শিওর না, জামাই বউ মিলে এই ব্যাচেলার পয়েন্ট ইউটিউবে পাগলের মতো দেখে। সো এতই, এবং আমাকে বলেছিল যে এই বিকজ যেটা হয় যে আমেরিকায় ওরা জানে যে আমি মিডিয়ার আশেপাশে আছি, সো ওরা আমাকে বলছে যে এই ব্যাচেলার পয়েন্ট কেন বন্ধ হচ্ছে, তুই একটু দেখ না। বলছে আরে কি আশ্চর্য, আমি কি, তুমি কি ভাবছো আমি এই মিডিয়ার সাথে যুগ মানে মিডিয়ার আশেপাশে থাকি দেখে মিডিয়ার সবাইকে আমি চিনি নাকি? সো আই ডিডন্ট নো যে ব্যাচেলার পয়েন্ট শেষ হয়ে গেছে। আমেরিকা থেকে আমার কাজিন আমাকে জানাইছে যে ইয়াল্লা ব্যাচেলার পয়েন্ট কি শেষ হয়ে গেছে নাকি, ওটা আর কি হবে। আমার বলছি যে আমি তো কিছু জানি না, যদি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। বাট যাই হোক, ব্যাচেলার পয়েন্ট শেষ করে ফাইনালি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন কাজল আরফিন নবী। এটা হচ্ছে তার অভিষেক ফিল্ম, ওর ডেবিউ ফিল্ম, ওর প্রথম ফিল্ম। অ্যান্ড ফারুক, আমরা যেহেতু আলিফ আজকে নাই, সো উই হ্যাভ এ লিটল বিট অফ টাইম। আমি যেটা চাচ্ছি যে এটা আমরা পার্ট বাই পার্ট এটা নিয়ে আড্ডা মারি, Sure, ওভারঅল sure. একটা এটা ভালো লেগেছে এটা খারাপ লেগেছে। সো Absolutely. অসময় হচ্ছে বঙ্গ অরিজিনাল একটা ফিল্ম, ছবিটা নিয়ে আসি, ইয়েটাও দিয়ে দিই, ব্যানারটা দিয়ে দিই। ইটস এ বঙ্গ টিভি অরিজিনাল একটা ফিল্ম, অনেক লম্বা ছবি, 2 ঘন্টা 45 মিনিট এই টাইপের একটা ডিউরেশন। এটা এই থার্সডে সন্ধ্যা 7টায়, গত থার্সডে সন্ধ্যা 7টায় এটা রিলিজ পেয়েছে। অ্যান্ড আমি এই স্যাটারডে দেখছি, ফারুক কবুদ হয় স্যাটারডেই দেখছে। অ্যান্ড উই বোথ হ্যাড আ গ্রেট টাইম ওয়াচিং ইট, উই বোথ এনজয়েড ইট রিয়েলি ওয়েল। সবচেয়ে মজা হচ্ছে যে এখানে পোস্টারে আমরা যেটা দেখছি এটার সাথে ফিল্মের কোনো সম্পর্ক নাই। এটা আমার কাছে খুব মজা লাগছে যে হ্যাঁ সুপার গ্ল্যাম একটা পোস্টার, কিন্তু কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা আবার ফিল্মের সাথে মেটাফরিক্যালি আবার যায়, যে যেখানে ছবিটা নেওয়া হয়েছে, যে একটা ময়লার স্তূপ, পিছনে পলিউশন আছে না, ইটস এ রিফ্লেকশন অফ বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশি ভ্যালিউজ, এটার রিফ্লেকশন আমি বলবো এই পোস্টারটা। এই যে দুইটা, যে আমরা মানুষগুলো কিন্তু আসলে অত খারাপ না, এবং আমাদের জৌলুস আছে, আমাদের হৃদয় আছে, আমরা মনুষ্যত্ব আছে, কিন্তু আমাদের অ্যাকশনগুলো কিন্তু হচ্ছে যে এই ছবিতে যে এই প্রেক্ষাপটটা আমরা যেটা দেখছি, যে সিনটা দেখছি যেখানে ওরা ছবিটা তুলছে, যে একটা ময়লার ডিব্বা, ওখানে জঞ্জালের একটা জায়গায় এই ছবিটা তুলছে, এই ডাইকটমি নিয়ে এই ছবিটা, অসময় ছবিটা। ফারুক, ওভারঅল তুই যদি প্রথমে বলিস তোর কেমন লেগেছে, দেন উই টেক ইট ফ্রম দেয়ার। আমি খুব ছোটতে বলি যে আসলে যখন এই ফিল্মটা আমি আগে এটা নিয়ে কিন্তু এমন আমার কোনো জ্ঞান ছিল না যে এরকম একটা ছবি আসতেছে বঙ্গতে, এরকম একটা রিলিজ হবে, ওমি এরকম একটা জিনিস করতেছে। সো এইটার কিন্তু আমি বলবো যে যে ইয়ে থাকে যে এই প্রি হাইপটা আমার অ্যাটলিস্ট হলেও আমার চোখে পড়েনি। আমি এটা প্রথম দেখলাম যে আমাদের অনেক চেনাশোনা মানুষ এটা হলে স্টার, আই থিঙ্ক এসকেএস এ একটা প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো হয়েছিল, ওটা নিয়ে অনেক মানুষ কথা বলছিল, তখন আমি বুঝি ওকে ফাইন। অ্যান্ড ইরেশ জাকের যে এখানে একটা রোল করেছে, ও হি ইজ ওয়ান অফ দোজ পিপল যে নিজের কাজ নিয়ে কোনো সময় ভেরি রেয়ারলি প্রমোট করে অথবা বলে। সো ইরেশ এটা নিয়ে একটা পোস্ট দিছিল, যেটা নিয়ে আমার প্রথম হয়েছে যে আচ্ছা ইরেশ রিয়েলি ডাজ নট এভার প্রমোট ওর কাজ, ইজ ভেরি এই ব্যাপারে খুব হাম্বল, একটু হিউমিলিটি ইয়ে করে। সো ও যখন করছে দেয়ার মাস্ট বি সামথিং অ্যাবাউট। তারপর দেখলাম ধুপধাপ মানুষ সবাই কিন্তু বলতেছে ওয়াও হোয়াট আ গ্রেট এক্সপিরিয়েন্স, হোয়াট আ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি প্রথমে ভাবছি এটা হলেই বোধহয় চলবে, তারপর দেখলাম যে না, এটা ওটিটি প্ল্যাটফর্মে। অ্যান্ড ইট ওয়াজ আ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। যদি সাকিব যেটা বললো যে আসলেই কিন্তু আমি টেটটা পেয়েছি যে এটা একটু লম্বা ছবি, কিন্তু এটা খুবই একটা মজার একটা ফিল্ম এক্সপিরিয়েন্স। অনেকদিন পর একটা বাংলা ফিল্ম দেখে, আমি যদিও এটাকে ফিল্ম খুব লুজ টার্মে বলবো, বাট একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যেটা আসলেই খুব মজার। আর কি জন্য এটা আমি বিস্তারিত এই সিকোয়েন্স বাই সিকোয়েন্স যখন বলবো তখনই আমি ভালোভাবে বলতে পারবো। ইয়া, খুবই ডিলাইটফুল মজার একটা এক্সপিরিয়েন্স। অনেকদিন পর বাংলাদেশি একটা কন্টেন্ট দেখে আসলে আমি হাসছি, আসলে আমার মনে হয়েছে যে আল্লাহ এখন কি হবে। সো ভেরি ওয়েল মেড, খুব সুন্দর একটা পিস অফ কন্টেন্ট। আই রিয়েলি এনজয়েড ইট সাকিব। আমার কাছে অ্যাকচুয়ালি এন্ড আই ওয়াজ ভেরি প্লেজেন্টলি সারপ্রাইজড। আমার খুব লো এক্সপেকটেশন অফ নো এক্সপেকটেশন থেকে আমি এটা দেখেছি, বাট ইট ওয়াজ ভেরি একটা রিফ্রেশিং সারপ্রাইজিং পিস অফ ওয়ার্ক। হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে আমিও এক্স্যাক্টলি তোর মতো বাংলাদেশের ফিল্ম বলি, নাটক বলি, সিরিজ বলি, যখনই আসলে আমি, তুই, আলিফ আমরা দেখতে বসি, আমরা কিন্তু লো এক্সপেকটেশন অথবা নো এক্সপেকটেশন নিয়েই দেখতে বসি। কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে
বাংলাদেশ ক্রিকেট টিম ওই প্রথম 2000 সালের প্রথম দিকে যে অবস্থা ছিল, যে আমরা ধরেই বসতাম যে টিম তো হারবে, মাঝখানে ওটা 4 ছক্কা মারলে আমরা একটু খুশি হবো আর কি। সো ওই অ্যাটিটিউড নিয়ে আসলে আমরা দেখতে বসি। সো এটা আসলে আমরা নিজেরা তো অ্যাটিটিউড চেঞ্জ করতে পারবো না, এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটার পর একটা ভালো জিনিস বের করে আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করাবে। জাস্ট লাইক বাংলাদেশ ক্রিকেট টিম রিসেন্টলি একটু বাজে অবস্থা আছে, মানে আমরা যদি মনে 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 করি যে সেই যে 2007 থেকে একটা যাত্রা শুরু হয়, যখন প্রথম আমরা ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে হারাই ইন ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রথম মুশফিকুর রহমান, তামিম তামিম ইকবাল, সাকিব ওরা ঝলসে উঠে যে ওয়ার্ল্ড কাপে। সো সো ওটা করতে করতে আমরা আসলে তারপরে এখন আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ খেলে বাংলাদেশ জিতবে, এবং আমরা খুব রেগে যাই বাংলাদেশ না জিতলে, রাইট? সো এটা আসলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিরই আমাদের এই অ্যাটিটিউডটা চেঞ্জ করাতে হবে। ফারুক, জাস্ট তোর মতো আমি দেখতে বসছি, আমার মাথায় ছিল যে ব্যাচেলার পয়েন্ট ইজ এক্সট্রিমলি সাকসেসফুল, অমির যে মেন কাজ, বাট এটাও মাথায় ছিল যে ব্যাচেলার পয়েন্ট হচ্ছে ফ্রি শো, এটা হচ্ছে ইউটিউব বেস শো, অ্যাজ ফার এজ আই নো এটা হ্যাঁ, ইউটিউব এখন বেস শো। ইউটিউবে, হ্যাঁ। সব জায়গায় আমি জানি না অরিজিনালি কোনো চ্যানেলে গেছিল কিনা আমি জানি না, আমি যাদেরকে চিনি সবাই এটা ইউটিউবেই দেখছে। সো ইটস এ শো যেটা মানুষ ফ্রি দেখে বড় হয়েছে। হিয়ার কামস অমি উইথ ইস ফার্স্ট ফিল্ম, যেটা অ্যাপারেন্টলি সবাই টাকা দিয়ে দেখবে। সো বঙ্গ আমি সাবস্ক্রাইব করা আছে অলরেডি, সো আমার মতো অনেকেই বঙ্গে সাবস্ক্রাইব করে দেখছে। প্রিমিয়ার শো থেকে দেখলাম যে অনেকেই আমাদের নিউজ ফিডে দেখলাম যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে ইত্যাদি এসব। তো এইগুলো আসলে আমি পাত্তা দিই না। আমাদেরকেও যদি প্রিমিয়ার শো থেকে দাওয়াত দেয়, আমরা বের হয়ে বলবো যে দারুণ হয়েছে, বাংলাদেশের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন ইত্যাদি আমরাও বলবো। হয়তো আমি বলবো না বা ফারুক বলবো না, বাট আমরা অ্যাটলিস্ট বের হয়ে বলবো যে খারাপ লাগে। কংগ্রেস না, আমরা বলবো যে কংগ্রাচুলেশনস টু দ্য টিম, ওরা অনেক কষ্ট করেছে। সো মিথ্যা কথা না বলে কিভাবে বের হওয়া যায় ওভাবে বলবো আর কি। সো যাই হোক, এগুলো আমি পাত্তাই দিই না যে কে কি প্রিমিয়ার দেখছে হ্যান ত্যান। আমি নিজে দেখলাম ফারুক, জাস্ট লাইক ইউ সেড, আই ওয়াজ ভেরি প্লেজেন্টলি সারপ্রাইজড। আমি সবচেয়ে বেশি প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছি যে এই ধরনের ছবি আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশে খুব দরকার, যেটা হচ্ছে যে একটা ফ্যামিলি সেন্ট্রিক ড্রামা, যেটা আমরা ছোটবেলায় বিটিভিতেও দেখতাম, যেটা আমরা ছোটবেলায় এফডিসির সেই পুরনো রাজ্জাক কবরী, জসিম উনাদের অভিনীত সিনেমাতে দেখতাম, যে ফ্যামিলির আশেপাশে ঘটনাগুলো নিয়ে, যেটা সবচেয়ে সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন এখন পর্যন্ত হুমায়ুন আহমেদ, বিট ওনার বইতে অথবা যে নওয়াজ আলী খানের মতো বিশাল বিশাল ডিরেক্টররা ওনার গল্পগুলোকে নাটক রূপান্তর করে আমাদের দেখিয়েছেন। আই রিয়েলি ফেল যে আমি, এটা একদমই হুমায়ুন আহমেদের মতো না, বাট হুমায়ুন আহমেদের যে ব্যাপারগুলো ছিল, যে কোরে একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলির আশেপাশ থেকে জিনিসপত্র হয়, ওটার ইম্প্যাক্ট আমরা দেখি, বিভিন্ন টাইপের রিলেশনশিপস আমরা দেখি। আসলে রিসেন্টলি যে ভালো ফিল্মগুলো আমরা দেখেছি, ফর এক্সাম্পল হাওয়া, ফর এক্সাম্পল কি পরাণ পরাণ আমার পছন্দ হয় নাই, বা যে টার্গেট অডিয়েন্সের জন্য একদম ওদের জন্য ঠিক ছিল। তারপর আমরা রিসেন্টলি দেখলাম সুড়ঙ্গ ইত্যাদি। সো এগুলা কিন্তু মানে একটু কোনো না কোনো একটা জনরায় পড়ে। যেমন সুড়ঙ্গ ইজ এ সাম সর্ট অফ আ ক্রাইম ড্রামা ফর এক্সাম্পল। হাওয়া ইজ ভেরি মাচ একটা কি বলবো, একটা সুপার ন্যাচারাল ক্রাইম এপিক এটাকে বলা যায়। হ্যাঁ। সো সো কোথাও কিন্তু ফ্যামিলি ট্যামিলি ওগুলো আসলে ওভাবে নাই, যেটা পুরোনো দিনে আমরা দেখতাম। সো যে কারণে কথার কথা আশফাক নিপুণের কাজ আমার তো ভালো লাগে। আই সি লট অফ রিলেশনশিপস ইন হিজ ক্যারেক্টার্স। সো এখানে ফারুক, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট ইটস আ ফ্যামিলি ফিল্ম। এটা পুরো পরিবার নিয়ে আপনি দেখতে পারবেন এবং পুরো পরিবার নিয়ে আপনি মজা পাবেন। সো ওভারঅল আমি খুবই খুবই খুশি এই ছবিটা নিয়ে, এবং আমি মনে করেছি যে এটা মানে ওর অভিষেকটা সাকসেসফুল হয়েছে। আই ডোন্ট কেয়ার আর কে কি বলে, অলরেডি গিক মিথে আমরা যে রিটার্ন আমি রিভিউ দিয়েছি, ওখানে বেশ কিছু অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অ্যান্ড দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ইটস এ পিস অফ আর্ট, এক একজনের এক একভাবে এক্সপিরিয়েন্সটা হবে। বাট আমি ভেরি ক্লিয়ার অন আমার কাছে কি মনে হয়েছে। সো ফারুক, এখান থেকে যদি আমরা চলে যাই যে আমরা যদি এই প্রথমেই চলে আসি যে আমার কাছে কি ভালো লাগছে, ওখান থেকে আমি ওটা ইন্ট্রোডিউস করে তোর কাছে আসতেছি। চলো। হোয়াট আই রিয়েলি লাইকড অ্যাবাউট ইট ইজ যে আমি অনেকদিন পর একটা ছবিতে আমি অনেকগুলা ইকুয়ালি ইম্পর্টেন্ট রিলেশনশিপ দেখছি। ফর এক্সাম্পল, আমি দেখলাম যে রুনা খান যে লয়ার এবং তার হাজব্যান্ড, এই একটা রিলেশনশিপ আমরা দেখলাম, যে এই ফ্যামিলির মধ্যে এই হাজব্যান্ড ওয়াইফের চরিত্র, ওদের একজন একজনের সাথে যেই কথোপকথন, ওদের যে রিলেশনশিপ, ওটার ধরনটা, এটা একটা দেখলাম। দেন আমরা আসতেছি এই পুরো মুভির মধ্যমণি যেটা, সেটা হচ্ছে যে তাসনিয়া ফারিন এবং তার পরিবার, যেখানে তারিক আনাম খান, ওনার ওয়াইফ বেচারির নাম আমি জানি না, বাট উনি এই প্রথম ফারুক তারিক আনাম খানের ওয়াইফ যিনি অভিনয় করেছেন, আমার কাছে এই প্রথম ওনার অভিনয় দেখে আমার ভালো লাগছে। এটা ওনার দোষ না, ওনাকে এই রোলগুলো দেওয়া হয় না, ওনাকে এই ডাইরেকশন দেওয়া হয় না। আমার এই প্রথম ওনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে না, উনি তো জোশ। সো ওই একটা ফ্যামিলি, যেখানে এই ফ্যামিলিটা আমার খুব পছন্দ হয়েছে, বিকজ এটাই তো একটা বাংলাদেশের নর্মাল ফ্যামিলি বা
পজিটিভলি যদি আমি একটা ফ্যামিলি দেখতে চাই, যে একটা ফ্যামিলি যেখানে কষ্ট করে চলছে ওরা, বাবা একটু পুরনো ওল্ড ফ্যাশন, হ্যাঁ খুবই রেগে গেছে যে মেয়ে কেন ভালো করছে না, তারপরে মেয়ে 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 তারপরে বলে যে না, আমি ভালো করবো, প্রাইভেট সে জমি জমা বেচে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তিছে, এই যে পজিটিভ একটা বাবা, এটা আমার খুব ভালো লাগছে। দেন আমরা আসতেছি দ্য রিলেশনশিপ বিটুইন তাসনিয়া ফারিন অ্যান্ড ফ্রেন্ডস, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, ইট ওয়াজ নট জাস্ট ওয়ান ডাইমেনশনাল। দেন আমরা আসতেছি যেটা আমার কাছে দ্য রিলেশনশিপ দ্যাট কেপ্ট মি গোয়িং থ্রু দ্য ফিল্ম, বিটুইন দ্য বাডি কপ অফ ইরেশ জাকের এবং সারাফ জীবন, এই দুজনের যে রিলেশনশিপ এবং কেমিস্ট্রি, ফর মি এটা হচ্ছে এমভিপি অফ দ্য মুভি। সো দোস্ত, এই যে এতগুলা এতগুলা কোর রিলেশনশিপ সে সেট আপ করছে অমি, আই থট প্রত্যেকটাই মোরললেস সুন্দর করে ফ্লেশ আউট করছে। কথার কথা, রুনা খান একজন লয়ার নারীবিদ, সে গিয়ে অন্য মেয়েদেরকে ডিফেন্ড করতেছে, বাসায় সে অ্যাবিউজড হচ্ছে, মার খাচ্ছে, রেপড হচ্ছে নিজের হাজব্যান্ডের কাছে, এবং এই টাইপের মানুষ তো আমরা চিনি ফারুক, উই পার্সোনালি নো অর হ্যাভ মেট এই ধরনের মানুষ, উই নো মানুষ যাদের লাইফটা এরকম, রাইট? সো এভরিথিং র্যাং ভেরি ট্রু। দেন তারিক আনাম খান, হি ইজ সাচ এ গ্রেট অ্যাক্টর, এবং আমি এতদিন পরে না আমার মনে পড়ে গেল যে তারিক আনাম খান যে কেন গ্রেট, মানে ওনাদেরকে তো ভালো রোল, আমি সারা জীবন বলে আসছি, উই হ্যাভ গ্রেট অ্যাক্টার্স, উই ডোন্ট হ্যাভ গ্রেট রাইটিং, উই ডোন্ট হ্যাভ গ্রেট ডিরেক্টিং। সো ফারুক, এই যে ডিফারেন্ট রিলেশনশিপসগুলা, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দিস ডিফারেন্ট রিলেশনশিপস? এই রিলেশনশিপস তো সাকিব, ইট ওয়াজ মানে আউট অফ দিস ওয়ার্ল্ড। মানে ছবিটা শুরুই হয় কিন্তু একটা খুব অ্যাবসার্ড চিল্লা চিল্লি দিয়ে, বাপ চিল্লাইতেছে মেয়ে কেন পরীক্ষার মধ্যে খারাপ করছে, আর ধাম করে ইউর রাইট দেয়ার, মানে আসলে খুব বাংলাদেশি একটা, এইটা আমাদের আশেপাশে, আমাদের নিজেদের ফ্যামিলি না হইলেও আমাদের আশেপাশে চিরকাল আমরা দেখছি যে বাপ খাটতেছে, বাচ্চারা পরীক্ষার মধ্যে খারাপ করলো ওদের বকা দিতেছে, চিল্লাচিল্লি করতেছে, বাচ্চারাও তখন একটু ভয় পাইতেছে যে আচ্ছা খারাপ তো করছি, কিন্তু আবার ওইখানে নাকামি ধরছে, হ্যাঁ আমি তো ভালো পড়াশোনা করছি, কেন আমি পাই না, এটা কেমনে জানবো, নিশ্চয়ই কোনো জায়গায় এখানে যে রাইটিংটা, যে মেয়েটা মানে আমি অনেক জায়গায় না এক্সপেকটেশন ব্রেক করছে, যে প্রথমে যে বাপের ঝাড়ি খেয়ে সে দৌড় দিয়ে বাইরে এসে বাপের সাথে কেঁদে কেঁদে কথা বলে, এটার মানে হচ্ছে যে তার কিন্তু একটা ভয়েস আছে, ওর বাবা অনেক স্ট্রিক্ট অনেক ইয়ে, বাট শি হ্যাজ আ ভয়েস। এন্ড ও তারপর মারে, আর মা যে কি সুন্দর ভাবে, তুই যে বললি না, মাটা ইজ ডিলাইটফুল, মানে প্রত্যেকটা ক্যারেক্টার যে আছে না এত ডিলাইটফুল। মা হইলো বাপের সাথে, হ্যাঁ প্রথমে মা মেয়েরে ঝাড়ি মারে, তারপর বাপের কথা শুনে হ্যাঁ তাইলে তো ঠিকই, এটা তো এরকম, মানে শি ইজ দ্য পিসমেকার, সে পিসমেকার, পিসমেকার প্রথমে হলে বাপের পক্ষ হয়ে মেয়েরা অ্যাডভান্স ঝাড়ি মারে, তারপর আবার বাপরে, মানে ও বাপকে মানে এত সাডলি দেখেছে। আমাদের বাসায় মারা কি করতো, মানে বাপ ঝাড়ি দেওয়ার আগেই মারা একটা ঝাড়ি মারতো, যেটা থেকে বাপরা ঠান্ডা হয়ে যেত, যে না না আসলে তুমি বুঝতেছো না, এত ঝাড়ি মারে। তো আই লাভ দ্যাট, যে এত সুন্দরভাবে গল্পটা শুরু করছে। আর ফারিয়া তাসনিম, তুই আগে নিজে আমাদের যে অনেক বেশি ভোকালি বলছিস, তাসনিম ফারিয়া ওর অ্যাক্টিং অনেক জায়গায় কিন্তু, আমরা অ্যাক্টিং আমরা পরে আসবো, আমি জাস্ট বলছি যে রিলেশনশিপ, ও যেই রোলটা এত সুন্দরভাবে আনছে এই ফ্যামিলিটার বাইরে সাকিব, মানে আমি ওই রুনা খান আর ইন্তেখাব দিনারের যে একটা ক্যারেক্টার বানিয়েছে, এটাও ব্রিলিয়েন্ট। মানে আসলে অফিসে যেরকম ভাবে একজন লম্পটগিরি, সবগুলো সুন্দর আসছে, আছে না, মানে খুব ইজি গোয়িং, মানে আছে না মাখনের মতন ঠাক 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 করে ক্যারেক্টার সেট হলো, সিন। আর তারপর তো ইরেশ জাকেরের এন্ট্রি, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ অ্যাবাউট ইরেশ, কিন্তু আমার, আর আমি জানি তুই এখনই বললি যে এটা হুমায়ুন আহমেদের মতন না, আমার কিন্তু বারবার হুমায়ুন আহমেদ ফিল কেন আসতেছিল, কারণ হুমায়ুন আহমেদ দেখ, অয়ময় বলি, বহুব্রহী বলি, আমরা কিন্তু ওইখানে কিন্তু সাচ আ রিচ কাস্ট অফ ক্যারেক্টার্স, এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, আমরা এখন পর্যন্ত কিন্তু আলী জাকেরের সেই উদ্ভট উইয়ার্ড আউট অফ দ্য সিঙ্ক যে ক্রেজিনেস, ওইগুলি আমরা মনে করছি ডায়লগ। I think this is Iresh Zakir just hitting off his own streak in this, because Iresh Zakir সিনে ঢুকে হঠাৎ করে তখন সেকেন্ড সিকোয়েন্সে when he reveals যে পুলিশ, ওইখান থেকে ধাম ধাম ধাম, যে আর ওই যে তুই যে বললি রিপোর্টার, আই এম সরি নামটা আমি ক্যাচ করতে পারি না, সারাফ জীবন, মানে ও মাই গড, মানে এত সুন্দর ভাবে, মানে আসলে হারমোনি, পুরা ডুয়েট হারমোনি আরম্ভ করছে দুইজন, মানে একজন আরেকজনের থেকে এত সুন্দর ভাইব করে, ডায়ালগ এত স্মুথ, মোমেন্ট গুলি এত রিচ, আর মানে আছে না লাফ আউট লাউড মোমেন্টস, ইভেন দো ইটস রিডিকুলাস, কোন জায়গায় কিন্তু আমার মনে হয় নাই হ্যাঁ দিস ইজ ইরেশ জাকির ওভারডুইং ইট, একদম মানে হি জাস্ট গট ইনটু দ্য ক্যারেক্টার।
এই রিলেশনশিপটা শাকিব তুই বললি না এমভিপি, মানে আমার কাছে দিস ওয়াজ, মানে অনেক জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি এই পুরো ফিল্মটা দেখতেছি বিকজ আমি দেখতে চাইতেছি এরা দুইজন কি করবে, এরা এরপরে সিকোয়েন্সে, আর প্রত্যেকটা সিকোয়েন্সে মানে আছে না ছক্কার পর ছক্কা, ছক্কার পর ছক্কা, ছক্কার পর ছক্কা, ইট ওয়াজ সো বিউটিফুলি ডান। আর অমিকে আমি 100% এই তুই যেটা বললি রিলেশনশিপ বিল্ড করে স্টোরি আগানোর জন্য, আই গিভ হিম ফুল ক্রেডিট ফর দিস। মানে বাংলাদেশে খুব কম কিন্তু আমি নাটক বলি, ফিল্ম বলি, কন্টেন্ট বলি যেটা একদম প্রথম থেকে এরকম ভাবে সুন্দরভাবে টাইনে নিয়ে ইট ব্রিংস ইউ ইন, যে না আরো দেখো আরো দেখো। সো ওই দিক থেকে ফার্স্ট 15 মিনিটস ইনটু দিস কন্টেন্ট আমি কিন্তু বলবো যে আই ওয়াজ ইন ইটস বিউটিফুল। আর তুই যেটা বললি অল দ্য রিলেশনশিপস, এভরি ক্যারেক্টার বিউটিফুল। সো রিলেশনশিপ থেকে খুব ন্যাচারালি অর্গানিক্যালি চলে আসে, যেটা তুই অলমোস্ট শুরু করে দিয়েছিল, হচ্ছে দি অ্যাক্টিং। সো আমি প্রথমেই বলতে চাই যে ইরেশ জাকের, ইয়েস আমি বায়াসড, সে আমার 1983 থেকে হিজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। সো আই অ্যাম বায়াসড, বাট আমার কাছে আসলেই মনে হয়েছে যে ইরেশ জাকের অসম্ভব ভালো কাজ করছে এখানে। ওকে আমার যেটা ভালো লাগছে যে এই অমি, সে ফাইনালি ইরেশকে ওর পুরো রেঞ্জ দেখানোর জন্য একটা রোল দিছে, যেটা আমরা ইরেশ যে ফিল্মে ছোট ছোট রোলগুলো পাচ্ছিল রেঞ্জ দেখাতে পারে না, উইচ ইজ অলসো ওয়াই আই লাইক হিজ পারফরমেন্স। তুই তো এখনো দেখিস নাই শনিবার বিকেল, যেখানে ইরেশ ওর রেঞ্জটা দেখাতে পারছে। এখানে ইরেশ ওর আছে না যে একটু বাম্বলিং, আবার সিরিয়াস, আবার রেগে যায়, আবার ফানি, এই সব কিছু রেঞ্জটা আই থিঙ্ক খুব সুন্দর করে দেখাতে পারছে। আই লাভড ইট। সারাফ জীবন ইজ সামবাডি যে, ও সারাফ জীবন পেশায়, সে কিন্তু পেশায় নিজেকে অভিনেতা মনে করে না, সে পেশায় নিজেকে মনে করে একজন অ্যাড ফিল্ম মেকার বা ফিল্ম মেকার। এবং সে কয়দিন আগে আমাদের অফিসে আসছিল শনিবার বিকেল দেখার পরেই, না সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি বের হওয়ার পরে সারাফ জীবন আমাদের অফিসে আসছিল। বিটুবিতে আসছিল। বিটুবি একটা বিজ্ঞাপন সংস্থা, আজকে তো নিজেকে ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি বিকজ বাই ক্যামেরা কংট আউট লাস্ট মোমেন্টে। যাই হোক, সো তখন আমি এবং আমার ওয়ান অফ মাই ক্রিয়েটিভ ডিরেক্টরস আদনান, আদানের সাথে খুব ভালো সম্পর্ক। আমি বলছিলাম যে তুমি কেন ফিল্ম, মানে আমাদের সাথে কাজের ব্যাপারে, তুমি তো অভিনেতা হয়ে গেছো মামা, তুমি তো যে পারফরমেন্স দেখাইছো ইন সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ইউর গ্রেট। তখন ইসাই যে ভাই আমি তো অ্যাক্টিং সিরিয়াসলি করি না, আমাকে তো আসলে ভাই ব্রাদার প্যাকেজে সবাই নেয়, ওখান থেকে তো আমার জীবিকা চলে না। সো আই এম সো হ্যাপি যে ওকে এত বড় একটা রোল দেওয়া হচ্ছে। অ্যান্ড যেটা তুই বললি যে দিস ইজ দ্য পেয়ার দ্যাট kept us wanting to see যে এরা কি করবে, এরা কি এরপরে ওরা কি করবে, রাইট, উই ওয়ান্টেড টু সি মোর অফ দেম। সো আই হোপ এই মুভিটার পরে হি গেটস দ্যাট রেকগনিশন যে হি ইজ নট আ পার্ট টাইমার, হি ইজ নট সামবডি তুমি ভাই ব্রাদার হিসেবে নিয়ে আসবা, ইউ ব্রিং হিম অ্যাজ এ প্রপার অ্যাক্টর। এবং তাসনিয়া ফারিন দোস্ত যেটা বলছিলাম যে তাসনিয়া ফারিন আই থিঙ্ক ফর মি ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিছে। আমার মেজর কমপ্লেইন এগেনস্ট তাসনিয়া ফারিন ছিল যে সে ক্যারেক্টার রোল থেকে বের হয়ে যায়। মানে ও যখন হাই এনার্জি অ্যাক্টিং করে তখন শি ইজ লাইক রিয়েলি গ্রেট, যখন লো এনার্জি অ্যাক্টিং আছে না, আমি ডামস্ট্রাক হয়ে গেলাম বা কী করবো কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে আছি, ওই এক্সপ্রেশনগুলো ভালো ভালো লাগতো না। এখানে প্রথমে যে যে মায়ের বাবা মায়ের আদরের মেয়ে, খুবই ইনোসেন্ট, ওই যে ভ্যা করে কেঁদে দেয়, স্কুলে ইউনিভার্সিটিতে যায়, হি ডাজন্ট নো হাউ টু মিক্স উইথ পিপল, হালকা ফ্লার্টিং করে, এই সব কিছুই আমার অসম্ভব সুন্দর লাগছে। পরে যে আস্তে আস্তে সিরিয়াস হতে থাকে, আমরা আমরা উই উইল নট গিভ এনি স্পয়লার্স, এটা অনেক স্পয়েল করতে চাই না আমরা, পরে কাহিনীটা অনেক সিরিয়াস জায়গায় মোড় নেয়। সো ওখানে ওর যে ট্রান্সফরমেশন ইত্যাদি আমার অসম্ভব ভালো লাগছে। তারিক আনাম খান অলরেডি বলছি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যামেজিং অ্যাক্টিং করছেন উনি। ওনার ওয়াইফ চরিত্রে যিনি ছিলেন, জীবনের প্রথম ওনার অভিনয় দেখে আমি লাইক আরে উনি তো অনেক জোশ, ওনাকে এইসব রোল দেওয়া হয় না কেন। দেন অফকোর্স যেটা তুই অলরেডি বলি ইন্তিখাব দিনার, আমরা তো সবাই জানি ইন্তিখাব দিনার কত জোশ, উনি পারফেক্টলি করছেন। ওনার বউ রুনা খান তো অ্যামেজিং, রুনা খানের যে রেঞ্জ, যে একদম কম্পোজড উকিল কোর্টে, বাসায় আবার যে ঝগড়াঝাটিটা আমার মনে আছে যে কাইজারে বন্ধুদের একটা ঝগড়া ছিল, ওরা দেখে বলছিলাম যে আমি এত সুন্দর ঝগড়া হলিউডেও কম দেখছি, ফরগেট বাংলাদেশ, আমি হলিউডেও এত সুন্দর ঝগড়া কম দেখছি। অ্যান্ড আই থট এখানে যে এই ইন্তিখাব দিনার এবং এই রুনা খানের যে ঝগড়া এবং হাতাহাতির কিছু ডিস্টার্বিং সিকোয়েন্স আছে, I thought that was done beautifully by both of them. It was directed wonderfully, performed wonderfully. So, এই অ্যাক্টিং নিয়ে তোর থটস কি, যে এখানে হাউ ডিড দ্য অ্যাক্টিং ইম্প্যাক্ট ইউ, সবার যদি বলি। আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে সাকিব, কারণ আছে না যে দুই তিনজন ভালো করছে, এটা আমরা সবসময় দেখি প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই মনে হয় যে এই প্রোটাগনিস্ট ভালো করছে, এই অ্যান্টাগনিস্ট ভালো করছে, দুই তিনজন শাইন অ্যাবাভ এভরিওয়ান এলস। এখানে জাস্ট ইমাজিন, মানে তুই যে তিনটা কি সিকোয়েন্স বললি, তিনটা ফ্যামিলি যারা একসাথে মিলে গল্পটা এগিয়ে নিয়ে যায়, প্রত্যেকজনই কিন্তু মানে অ্যাবসলিউটলি, মানে আছে না অ্যাস্টাউন্ডিং অ্যাওয়ার্ড ওয়ার্দি পারফরমেন্সেস। তাসনিম ফারিয়া তো ফর দ্য ফার্স্ট টাইম
ওই বললাম না মেয়ের ন্যাকামির থেকে আরম্ভ করে তারপর যখন একটা মিশুক একটা মিডল ক্লাস মেয়ে পড়াশোনা করতে আসছে ইউনিভার্সিটি ওইখানে এক্সট্রিমলি বিলিভেবল, তারপর যখন ওর হালকা একটা সিকোয়েন্স থাকে ছেলের সাথে ভেরি ইনোসেন্ট ভেরি মানে ভেরি বিলিভেবল, মানে এইটাই তো আসল অ্যাক্টিং। যখন আই স্টপ থিঙ্কিং অফ হার এজ অ্যান অ্যাক্ট্রেস এন্ড থিঙ্ক যে না এটাই ক্যারেক্টারটা, যখন আর কি আমি অ্যাকচুয়ালি মোখলেসের দৃশ্যে আই ক্যানট ইমাজিন এনিওয়ান এক্সেপ্ট ফর ইরিয়াস জাকির, যখন হালিম বলতে আমি মানে আছে না একটা রিপোর্টার যে হালকা বাটপার হালকা ইয়ে, ইভেন ওর বস প্রত্যেকটা সাইড রোল হোক এমনি হোক মানে অমিকে আমি কি বলবো, মানে আছে না মিষ্টির আচ্ছা, পোটলা ওর এটা বাসায় পাঠানো অমি উচিত। না অমি? ইজ ইট অমি, অমি অর অমি? অমি আমার তো অমি, ও সো আচ্ছা আচ্ছা ফাইন আচ্ছা, আমি আমি আমার। আসলে এই নামটা শুনি নাই তো, so আমি ভাবছিলাম অমি। আর যাই হোক, বল বল। যাই হোক ডাইরেক্টর, আমরা ডাইরেক্টর হিসেবে ডিরেক্টর, সরি যদি আমার নির্মাতা। নামটা আপনার খারাপ বলছি, বাট মানে ওর বাসায় মিষ্টি পাঠানো উচিত বিকজ ইভেন সাইড রোলস একটা সিকোয়েন্স আছে হিলারিয়াস, আবার একটা টপ ক্লাস সিকোয়েন্স যেখানে রিপোর্টার আর মোখলেস একটা বাড়ে বনানি বাড়ে যায়, ওখানে একটা মেয়ে আসে যার রোল কিন্তু জাস্ট ওখানে চুপচাপ দাঁড়ায় থাকা, ইভেন শি ওয়াজ ইনক্রেডিবলি বিলিভেবল। মানে আছে না পিছনের যে একটা বারটেন্ডার বসে ঝগড়াটা দেখতেছে ওর এক্সপ্রেশনও ইজ লাইক হ্যাঁ এইটাই হওয়া উচিত, বারের মধ্যে একটা ঝগড়া হইতেছে পাশের মানুষ চায় রয়েছে, প্রত্যেকটা জিনিস। আর তারেক আনাম তো আই ফেল ইন লাভ উইথ হিম, মানে আছে না হি ইজ দ্য ফাদার দ্যাট ইউ ফিল লাইক আল্লাহ বাবারা তো এরকমই হয়, ঝাড়ি দিবে রাগ করবে ভয় লাগবে কিন্তু শেষ পর্যন্ত প্রচন্ড আদর আসবে। আর আদরটা দেখানোর যে মুহূর্তগুলি যে ছোট ছোট সিম্পল জিনিস, যে তোর ভাইকে তুই পড়াচ্ছিস, এই ছোট ছোট জিনিস দিয়ে এত বিউটিফুলি জিনিসটা আগায় নিয়ে গেছে প্রত্যেকটা ক্যারেক্টার, শুধু সেন্ট্রাল না ইভেন সাইড ক্যারেক্টার্স, ডাইরেক্টর হ্যাজ ডান সাচ আ ইনক্রেডিবল জব। একটা ড্রাইভারের সিকোয়েন্সে একটা ব্যাটা আসছে যার বোধহয় আমি দুইটা সিকোয়েন্স, হি প্লেজ আ ভেরি ক্রিটিক্যাল রোল, কিন্তু দুইটা সিকোয়েন্স আছে, ইভেন ওকেও আমার মনে হচ্ছে যে হ্যাঁ এইরকমই তো, এইটাই তো এরকমই তো, ইয়েস। এরকমই তো, মানে এত সুন্দরভাবে আনছে। সো আমি অ্যাকচুয়ালি রুনা খান যখন ভাবছিলাম যে রুনা খানের অ্যাক্টিং তো শি ইজ গোইং টু বি দ্য ক্লাস অ্যাক্ট, অন্যরা সবাই পিছে পিছে টানবে না, মানে একজনের চেয়ে একজন বেশি ইয়ে করছে পারফরমেন্স দিছে, অ্যাক্টিং অ্যাবসলিউটলি অন পয়েন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আই লাভড ইট। না, তুই যেটা বললি যে হুমায়ুন আহমেদ, আমি আসলে এটা হুমায়ুন থেকে ডিফারেন্ট বলছি বিকজ প্রথমেই আসলে মাথায় তোলা ঠিকঠাক ডিরেক্টরকে, সেগুলো পরে বলবো আর কি। সো বাট তুই যেটা বললি যে মানে হুমায়ুন আহমেদ, আমি আই ওয়াজ কম্পেয়ারিং অ্যাবসলিউট টু হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ কি করে, হি বিল্ডস বিউটিফুল ক্যারেক্টার্স। দিজ আর নট ডায়লগ দেওয়ার জন্য একটা ভেহিকল না, একটা ক্যারেক্টার ইজ নট আ ভেহিকল ফর গিভিং এ ডায়লগ। ক্যারেক্টার ইজ আ থ্রি ডাইমেনশনাল একটা পার্সন যে স্টোরিটাকে সামনে নিয়ে যাবে। সো এই অমির এই এই আন্ডারস্ট্যান্ডিংটা যে ক্যারেক্টারের রোল কি ইন ইন দিস স্টোরি, উনি যে স্টোরিটা ভাবছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের রোলটা কি। যেমন আমি অফিসে, তুই আমার উই ওয়ার্ক টুগেদার ফর লাইক ফাকিং 15 ইয়ার্স, সো ইউ নো আমার একটা লাইন আছে যে ওয়েন উই ডু স্ক্রিপ্টস, যে আমি সবসময় সবাইকে বলি যে এভরি ডায়ালগ হ্যাজ টু বি আর্নড। ডায়ালগ যদি স্ক্রিনে থাকে ইট হ্যাজ টু হ্যাভ আ পারপাস ফর দ্য ক্যারেক্টার, পারপাস ফর দ্য স্টোরি, নাহলে এই ডায়লগটাকে থাকবে না। দ্য রিজন ওয়াই উই এনজয়েড all these relationships and all this acting is because মানে এখান থেকে আমরা রাইটিং এ যাচ্ছি, বিকজ দ্য রাইটিং ওয়াজ সো ব্লাডি গুড। So ফারুক, rich. if you give me your opinion, what do you think about the writing of the entire thing? এই পুরো স্ক্রিপ্ট, স্টোরি, গল্প, রাইটিংটা কেমন লাগছে তোর? আচ্ছা এখানে আই থিঙ্ক ডায়ালগস, প্রথমে গল্পটা বোঝানোর জন্য যে ডায়ালগস গুলি এইগুলি অ্যাবসলিউটলি অন পয়েন্ট, ঝগড়া হোক আর্গুমেন্ট হোক সব জায়গায় ডায়লগটা আমার কাছে মনে হয়েছে বাই অ্যান্ড লার্জ ইনক্রেডিবলি ওয়েল ডান। বাংলাদেশে ওই যে আমার যে সারপ্রাইজ মোমেন্ট ওয়াজ লাইক প্রত্যেকটা ডায়লগ ওয়াজ পুলিং মি এন্ড ওয়াজ অ্যাট্রাক্টিং মি, ডায়লগ গুলো। আর এটা একটা জিনিস, হ্যাঁ সাকিব বলছে ইটস আ ফ্যামিলি ফিল্ম, নট রিয়েলি, কারণ এখানে অনেক, আর নিজে কিন্তু ডাইরেক্টর নিজেকেই পচাইছে একটা সিকোয়েন্সে, সবাই বলছে যে একদম প্রথমের দিকে, আমি ওইটা বলবো না যে কিসে, বাট ও কিন্তু একদম রিয়েল লাইফ যে গালাগালি হয় কথাবার্তার মধ্যে ওই সিকোয়েন্স গুলি রাখছে, ডায়লগ গুলি আমার কাছে মনে হচ্ছে খুব রিয়েলিস্টিক। নাও কামিং টু দ্য আদার পার্ট অফ দ্য রাইটিং উইচ ইজ দ্য স্টোরি, একটা পয়েন্ট ছিল যেখানে আমার মনে হয়েছে স্টোরির জায়গায় ভেরি ক্রিটিক্যাল পার্ট আরো ইন্টারেস্টিং আরো স্ট্রং হওয়া উচিত ছিল, ওইটা আমার কাছে ওইটা মনে হয় আমরা না। আমরা বাট আমরা তারপরও নেগেটিভগুলো পরে পরে ইয়ে করবো, এখন জাস্ট তারপরও পজিটিভগুলো। তারপরও ডায়ালগ এন্ড যেভাবে সিকোয়েন্স গুলি ফোল্ড করে, ইটস জাস্ট মানে আছে না, ইটস জাস্ট এন্টারটেইনমেন্ট, ইটস মজা, ইটস ব্রিলিয়েন্ট। এত সিরিয়াস একটা ইস্যু এখানে দেখানো হয়েছে কিন্তু এত সুন্দরভাবে দেখানো হয়েছে, কোনো সময় আমার কিন্তু মনে হয় না যে এখানে ডাইরেক্টর প্রিচিং করে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এখানে আমার এটা শুনতে হবে বুঝতে হবে তারপর এটা নিয়ে আর্টিকেল, কোনো জায়গায় মনে হয় না।
দিস ওয়াজ ওই যে হুমায়ুন আহমেদ, আবারও আমি ওখানে কম্পারিজন দিব সাকিব, যে অনেক বড় বড় মেসেজ, অনেক ভালো ভালো মেসেজ দিত, কিন্তু এমন ভাবে দিত যে মানুষ এই মেসেজগুলি নিয়ে আসলে শিখতো, কিন্তু মজা কইরে মজা পায় শিখতো। So this অর্গানিক্যালি। was another one of those. অ্যাবসলিউটলি, নাথিং টু অ্যাড রিলি, বাট তারপরে একটু বলতে চাই যে মানে দ্য রিজন আমরা এত কিছু এনজয় করছি ইজ ফর টু ভেরি বিগ রিজনস। একটা হচ্ছে দ্য রাইটিং অ্যান্ড দ্য ডিরেকশন, দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। সবসময় আমরা সবসময় গিক মিথ যারা আমাদের রেগুলারলি দেখছেন আমরা বলে আসতেছি যে দ্য ক্রুশাল থিং অ্যাবাউট আ ফিল্ম হচ্ছে দ্য স্ক্রিপ্ট। সিরিজ হোক ফিল্ম হোক, স্ক্রিপ্ট হ্যাজ টু বি রিয়েলি 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 গুড। অনেক সময় দিতে হয়। বাংলাদেশে আমরা অনেক রিসোর্স কনস্ট্রেন্ট, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমাদের ইনস্টিটিউশন নাই ইত্যাদি। সো আমরা আসলে অনেক সময় মনে করি যে মোটামুটি একটা গল্প দাঁড়িয়ে গেছে, স্ক্রিপ্ট দাঁড়িয়ে গেছে, চলো আমরা এটা নিয়ে নেমে যাই। মানে আমি ফারুক, তুই এটাও জানিস যে যখন আমরা এই ছোট ছোট টিভি কমার্শিয়াল করি, বি 30 সেকেন্ড, 15 সেকেন্ডস, 40 সেকেন্ডস, হোয়াট এভার, ইউ সিন মি রাইট, আমি কিন্তু বলি যে যখন ডায়লগ লিখছো খালি লিখবা না, লিখে এটা পড়ে শুনবা। মানে আই ওয়ান্ট টু গো ফ্রম ইয়ার মাউথ টু ইয়ার সো দ্যাট ইউ লিসেন হোয়াট ইট সাউন্ডস লাইক। সো ডায়লগ লেখার ব্যাপারে অনেক ব্যাপার আছে, অনেক কিছু আছে। স্টোরি ন্যারেশন সুন্দর করে সাজানোর পিছনে অনেক কষ্ট করতে হয়। সো আই এম সো হ্যাপি যে অমি উনার প্রথম কাজের জন্য এই বিশাল কষ্টটা করছেন আর কি। মানে হি অ্যাকচুয়ালি ওয়েন্ট ইন, স্পেন্ড টাইম অন এ স্ক্রিপ্ট, বিউটিফুল ডায়লগস লিখছেন। যেটা ফারুক তুই বললি যে প্রত্যেকটা ডায়লগ ছিল মজার, কোনো সিকোয়েন্সে বোরিং কথা হয় নাই, মানে কথাগুলা সিকোয়েন্স থেকে আগাইছে। সো এটা একটা বিশাল 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 অ্যাচিভমেন্ট, অ্যান্ড দিস ইজ ওয়ার মোর কম্প্যারিজনস উইথ হুমায়ুন আহমেদ কামস ইন, যেটা তুই বলতেছিলি আর কি। মানে দিস ইজ ওয়াই দ্য রিলেশনশিপস ওয়ার সো গ্রেট। এত সুন্দর, এত রিয়েলিস্টিক অ্যান্ড ইয়েট নাটকীয়। মানে 100% রিয়েল করলে জিনিসটা মজা থাকে না। সো রিয়েলিস্টিক, গ্রাউন্ডেড, বাট লিল বিট অফ ড্রামা অ্যাডেড, উইচ ইজ ওয়াই সো জোশ। আর এখান ওই থেকে যে ডিরেকশন আসছে। ছোট হ্যাঁ বল বল। দাঁড়া, ছোট ছোট একটা জিনিস যে সিকোয়েন্স ওয়াইজ আর ডায়লগ ওয়াইজ বলি, তারেক আনাম যেই চতুর্থ শ্রেণী এমপ্লয়ি যে অফিসে, ওইখানে একটা বস আছে, ওই ইয়েস, বসটা কিন্তু লার্জলি কোনো জায়গায় কোনো রোল নাই, কিন্তু ওই যে ইন্টারাকশন গুলি তারেক আনার সাথে, আর যে ডায়লগ গুলি, হঠাৎ করে বসের ছেলের একটা ফোন করে, ওই ছেলেরও যে it's ডায়লগ so ফোনে শোনা human, যায়, it's so human. ইটস সো হিউম্যান এন্ড ইটস সো, মানে এত সুন্দর ভাবে, মানে ওই জিনিসটা কিন্তু যদি না দিত আমরা কিন্তু বলতাম না গল্প হয় না, ফিল্ম হয় না, এটা কিন্তু একদম না। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এই পুরো জিনিসটাকে আরো রিচার, আরো অনেক মজা অ্যাড না, করছে। এবং এই যে আমি তো ভুলেই গেছিলাম এই যে এটা তো আমাদের রানা রানা ভাই রানা, চরিত্র। হ্যাঁ, রানা ভাই, ওনার সাথে অনেকদিন দেখা হয় না, এক সময় একসাথে অনেক কাজ করছি। সো রানা ভাই তো জোশ অ্যাক্টিং করছেন এখানে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তারিক আনামের বস যিনি ছিলেন, সো উনার রোলটা তুই দেখ, মানে অন্য কোনো ইউজুয়াল বাংলাদেশি সিরিজ বা কোনো মুভি হলে মানে সে একটা 100% খারাপ মানুষ হতো, আছে না যে ওকে বিপদে ফেলাইতো, এই করতো বা কিছু একটা। এখানে কিন্তু মানে এই লোকটা এরকমই, এইটাই বাংলাদেশি অফিস, এইভাবেই হয় কাজ। এটা আমার বাট এটাকে সুন্দর করে দেখা যায়, পারপাসটা ছিল। পারপাসটা হচ্ছে যে আসলে তারিক আনাম কী ধরনের মানুষ, উনি কোথায় কাজ করে, তারিক আনামকে বুঝতে হলে অফিসে সে কি করে, কাদের সাথে কাজ করে, এটা আমাদের ওইটাও বুঝতে বুঝতে হবে। হবে, হ্যাঁ। সো এটার জন্য এটা দরকার ছিল। এবং তুই যেটা বললি যে কোনো হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেসেজ না ঢুকিয়ে সুন্দর করে মানে কোহেরেন্ট, মানে রেলেভেন্ট টু দ্য স্টোরি সিকোয়েন্স বিল্ড করে অফিসে সোশ্যাল মেসেজ যা দেয় সে কিন্তু দিয়ে দিচ্ছে, এর বেশি দেওয়ার দরকার নাই। সো ওয়ান্ডারফুল, তুই খুব ভালো জিনিস ধরছিস। সো উইভ টকড অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট স্ল্যাশ স্টোরি, উইভ টকড অ্যাবাউট দ্য ডায়ালগস, দি অ্যাক্টিং ওয়াজ ফ্যান্টাস্টিক। এখন আমরা সো ওভারঅল উই লাভড ইট, খুব ভালো লাগছে। এখন আমরা যদি হোয়াট কুড হ্যাভ বিন বেটার, খারাপ ক্রিটিসিজম না করে, যে কোন জিনিসটা মনে হয়েছিল যে এটা আসলে আরেকটু বেটার করা গেলে ভালো হইতো বা আরেকটু বেটার হলে ভালো হইতো। সো প্রথমেই আমি বলতে চাই দোস্ত, আমি শুরু করি তারপর তুই কন্টিনিউ কর, যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ডিরেকশন ওভারঅল। ডিরেকশন বলতে আমি বলছি ওর শর্ট ডিভিশন, ওর শর্ট মেকিংগুলো। ও গল্পটা খুব সুন্দর করে বলছে আমি ডিরেক্টর হিসাবে, বাট আই ফেল যে ও যে, যেমন এটা হচ্ছে একটা বঙ্গ অরিজিনাল ফিল্ম, সো দে আর ট্রিটিং ইট লাইক এ ফিল্ম, এখানে বড় করে লেখা আছে বঙ্গ অরিজিনাল ফিল্ম। সো এটাকে ফিল্ম হিসাবে ধরা হচ্ছে, এবং কাহিনীটা কিন্তু ফিল্মের কাহিনী। মানে এটা কিন্তু সুন্দর করে বানালে মানে এটা কিন্তু মোটামুটি 12 ফেল লেভেলে যাইতে পারতো দোস্ত, ইফ আই এম নট মিস্টেকেন। কিন্তু ওটা যায় নাই। না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দোস্ত, আমি বলবো যে তুই একটু আগে বলতেছিলি যে কোর্টরুম সিকোয়েন্সটা আমি দেখলাম বেশ কিছু ক্রিটিসিজম আসতেছে। কোর্টরুম সিকোয়েন্সটা আমাকে অত বদর করে নাই, বিকজ কোর্টরুমে একটা লয়ার ছিল শাহেদ আলী। হি হি ফর মি হি ওয়াজ এ গ্রেট পারফর্মার ইন দিস অ্যাজ এন উকিল, ওর অ্যাক্টিং আমার জোশ লাগছে। আর একজন পারফর্মার ছিল রুনা খান, উনারও কথাবার্তাটা খুব ভালো লাগছে আমার। সো ওদের অ্যাক্টিং সর্ট অফ ক্যারিড মি ওভার দিস। আর আমার চাওয়া পাওয়া খুব কম ছিল যে কোর্টরুম ড্রামা বাংলাদেশি একজন রাইটার কী লিখবে আমি জানি না। সো আই ওয়াজ লাইক ইটস ওকে। সো আমি মোরলেস কোর্টরুম মাফ করে দিছি।
বাট একটা হচ্ছে দোস্ত দ্য ওয়ে দ্য ক্যামেরা ওয়াজ হ্যান্ডেলড বাই হিম, তুই খুব ভালো করে জানিস যে it's like little things in execution make something more cinematic and make something more টিভি ফ্রেন্ডলি বা স্মল স্ক্রিন ফ্রেন্ডলি। মানে আমি একটা উদাহরণ দিই যে একটা সিকোয়েন্স আছে যে এই ফ্রেন্ডরা সবাই মিলে একটা গাছের তলে পার্কের মতো জায়গায় ইউনিভার্সিটি বসে আছে, অ্যান্ড শুরুই হয় ওখানে সবাই বসে থাকে, দেন হঠাৎ একজন বলে আচ্ছা অমুকের বার্থডে আসতেছে, আমরা এখানে একটা বার্থডে পার্টি করলে কেমন হয়। দ্যাটস নট ফিল্মি। মানে সবাই একটা সিকোয়েন্স শুরু হবে, সবাই চুপচাপ বসে আছে, দেন ইউ হ্যাভ টু ব্রেক ইট, সামবডি হ্যাজ টু রান ইন। কথার কথা আমি এই কনটেক্সট অফ দিস ফিল্ম বলতেছি। কেউ দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে এসে পড়লো, এই তোরা কি উঠছিস, তোরা কি ভুলে গেছিস অমুকের বার্থডে আসছে, চল একটা সারপ্রাইজ পার্টি দিই। সো ইউ ব্রেক দ্য স্টিলনেস। অথবা শুরুই হবে একজন বই পড়তেছিল, ওখানে বইটা ঠাস করে রাখলো, মানে সো এইসব আমি জাস্ট একটা বাজে এক্সাম্পল দিচ্ছি। মানে অনেক ক্যামেরার কাজগুলো দেখে মনে হচ্ছে যে ইটস ভেরি ভেরি নাটক বলি বা ব্যাচেলার পয়েন্ট প্রবলি যেভাবে হ্যান্ডেল করছে ভেরি লো বাজেট প্রোডাকশনগুলো ও হ্যান্ডেল করছে। আই থট আরেকটু সিনেম্যাটিক্যালি সেই সেম স্টোরি আরেকটু সিনেম্যাটিক্যালি যে শ্যুট করতো, ফর এক্সাম্পল মহানগর থেকে ফারুক তুই জানিস আমি দুইবারই দেখে বলছি যে ইস আশরাফ টিমকে যদি 20টা টাকা বাড়াই দিত এটা একটা মুভি হয়ে যেত। ওয়াই ডিড আই সে দ্যাট? বিকজ দ্য অ্যাক্টিং, দ্য লুক অ্যান্ড ফিল, ক্যামেরার পারফরমেন্স সব কিছু দেখে মনে হচ্ছে ওয়াও দিস ইজ সিনেম্যাটিক। আমি রিসেন্টলি সিন পার্ট দেখলাম, তুইও দেখলি, ওটা দেখে আমি কি বলছি গত সপ্তাহে যে এটা তো ভয়াবহ সিনেম্যাটিক হয়েছে। স্টোরি ইজ ওকে, স্টোরি এরকম আহামরি কিছু না, বাট এক্সিকিউশন ইজ সো সিনেম্যাটিক। এখানে আই থট কাজল আরফিন অমির সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্টের জায়গা আছে, বাট এটা আসলে আই ফিল এটা ইজিলি সে ইম্প্রুভ করতে পারবে। ইটস এ ম্যাটার অফ রিসোর্সেস, ইটস এ ম্যাটার অফ এক্সপিরিয়েন্সেস। আই ফিল সে কোর যে জায়গাটা, যে স্টোরিটা বলা, যেটা হুমায়ুন আহমেদের জায়গা, যে একটা গল্প বলতে হবে, ওই জায়গাটা আই থিঙ্ক সে ধরে ফেলছে। অ্যান্ড আই অলসো থট যে এন্ডিংয়ে ইনাফ রেজলিউশন হয় নাই। মানে কথার কথা লাস্টে ওরা, আমরা কোনো ইয়ে দিব না, উইল নট গিভ এনি স্পয়লার্স, বাট লাস্টে একটা টাস করে একটা জিনিস দিয়ে ওরা জিতে যায়, মানে একটা ভালো একটা রেজলিউশন হয়। ওইটা আমার কাছে মনে হচ্ছে আরও বিল্ড আপ করা উচিত ছিল। আমাদের যে দুইটা ফেভারিট ক্যারেক্টার সারাফ জীবন এবং ইরেশ জাগের, ওদের পরে কি হবে আমরা জানি না। সো আই থট যে টুস করে শেষ করে আমরা বের হয়ে চলে আসছি আসলে। সো দিজ আর সাম অফ দ্য ক্রিটিসিজমস আই হ্যাভ ফর দিস মুভি। আর এটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে ইট শুড নট হ্যাভ বিন 2 hours 45 minutes। এটা খুব ইজিলি 2 ঘন্টা একটা ছবি হতে পারতো, বা 2 ঘন্টা 10 মিনিট ছবি হতে পারতো। আর আরেকটা আমার বিশাল ক্রিটিসিজম আছে, ওটা পরে বলছি, তুই আগে তোরটা বল। তো আমি লার্জলি তোর সাথে এগ্রি করব। আমি অত ডাইরেকশনের দিক থেকে ভাবতেছিলাম সিনেমাটোগ্রাফি, মানে সিনেমাটোগ্রাফি Yeah, আমার that's what I'm কাছে talking মনে about, হয়েছে। হ্যাঁ। সো ওইটা দেখে আমার কাছে লার্জলি মনে হয়েছে যেটা এককালে আমরা জানতাম যে বাংলাদেশের নাটকের পরে টেলিফিল্ম বের হয়েছিল। হ্যাঁ। সো টেলিফিল্ম গুলি দেখে আমরা ভাবতাম যে ওকে এটা সিনেমা না, বাট নাটক, একটা লং বা ফিচার নাটকের মতন। আর এই ফিল্মটা লার্জলি গেভ মি দ্যাট ফিলিং যে ইটস এ টেলিফিল্ম। আর এটা আমি জানি না এটা আমি খারাপ বলবো ভালো বলবো, মানে মেবি ইটস বিকজ অফ দ্য সিকোয়েন্সিং। আমার কাছে মনে হয়েছিল প্রোডাকশন বাজেট ওয়াজ সাফিসিয়েন্ট বিকজ দ্য সেটস ওয়ার ভেরি নাইসলি ডান। Yes. স্টার্টিং ফ্রম রুনা খানা যে বাসায় থাকে, তারপর ইভেন দ্য কোর্টরুমটা পুরো সেট হিসেবে বানাইছে, বাট বানাইতে গিয়ে ইট লুকড লাইক আ সেট। It looked like a set for a TV series, not the set for a film. মানে ফিল্মের মধ্যে আছে না আসলে বাংলাদেশি ফিল্ম ইয়েগুলি তো একটু গ্রিটি, একটু ইয়ে। থানা আবার বানাইছে যেটা, ওই থানাটা আমার কাছে মনে হচ্ছে ইয়েস দিস ইজ আ রিয়েল থানা, উত্তরা থানার যেটা। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি শুট করছে নাকি না থানা অর নট, অর ওয়েদার ওরা নিপুণের মতন পুরো একটা সেট বানাইছে। থানারটা ওয়াজ গুড, বাট অন্য জায়গার মধ্যে আমার কেমন জানি মনে হয়েছে যে না এটা তো আরেকটু বেটার হইতো, এটা তো আরেকটু ওই যে মানে আসলে লার্জনেস, ভাস্টনেস, মোর কালারফুল, মোর ভাইব্রেন্ট। তোরা আমি জাস্ট আই এগ্রি উইথ ইউ, জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতেছি। অ্যাবসলিউটলি কিছু জায়গায় দেখে মনে হচ্ছে এটা সেট, বাট ইফ ইউ কাস্ট ইউর মাইন্ড ব্যাক টু উনলৌকিক, মনে আছে 5টা এপিসোড একটা অ্যান্থোলজি ছিল, ওটা আমার ফেভারিট এপিসোড ছিল তিশা এবং চঞ্চল চৌধুরী সাইকিয়াট্রিস্ট। সো ওটা কিন্তু দেখেই মনে হয়েছে একটা সেট, বাট দুইটা মানুষ বসে কথা বলতেছে, কিন্তু ব্যাপারটা ছিল ইচ্ছা করে ডিস্টার্বিং এবং সিনেম্যাটিক। ওয়াই? বিকজ ক্যামেরাটা ওভাবে চালাইছে, বুঝছিস? সো সেট, হ্যাঁ ইউ অ্যাবসলিউটলি রাইট, সেট একটু প্লাস্টিক ফিল দেয়, বাট তুই যদি শুট করিস লাগে সিনেমা, তখন আবার জিনিসটা অন্য জায়গায় চলে যায়। পয়েন্টটা বুঝছিস? আগা সো এইখানে আমার এই জিনিসটা প্রথমে একটু, বাট আনলাইক সাকিব, আরেকটা কথা বলি, হ্যাঁ বল। মহানগর কিন্তু সিজন 2 মোস্ট অফ ইট ইজ ইন এ সেট, ওই যে ডিজিএফআই টাইপের একটা অফিস। এক্স্যাক্টলি তোর সেট মনে হয় না কেন জানিস? বিকজ অফ দ্য ক্যামেরা। ক্যামেরা যেভাবে মুভ করছে, এক্স্যাক্টলি তোর মনে হচ্ছে না এটা সিনেমা তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমার এইখানে যে জিনিসটা আমার কাছে
সাকিবের মতন অত বিরক্ত করে না, বিকজ অনেস্টলি হি ইজ মোর টেকনিক্যাল দ্যান মি, হি লুকস ফর দিস থিংস, এগুলি সাবলিমিনালি ওকে অনেক এফেক্ট করে। আমার জন্য ইট ওয়াজ জাস্ট যে সিনেমা লেভেল থেকে ভাস্টনেসটা আমার একটু কম হয়ে আমার মনে হয়েছে যে ওকে দিস ইজ গুড মেড ফর টেলিভিশন ফিল্ম, ওই লেভেলে গেছে। বাট গল্প বলা, ডাইরেকশন, এটা কেন অ্যাজ আ পয়েন্ট আমি রেজ করতেছি, বিকজ সাকিব যেটা বলতেছে ওটা অ্যাবসলিউটলি আমি একমত, যে আমার কাছে মনে হয়েছে যে এই গ্রাউন্ডেড ফাউন্ডেশনটা এত চমৎকার ছিল যে আরেকটু চিন্তা করে যদি সিনারিটি করতো তাহলে দিস উড হ্যাভ বিন আ প্রপার বিগ সেট ফিল্ম মুভি, Agreed. যেটা আমরা একবারও এটা নিয়ে আর পয়েন্টটা বলতাম না। উই আর জাস্ট সেইং যে এই জায়গায় জিনিসটাকে মনে হয়েছে যে they did not really invest into it as much as they should, because everything else was great. Now coming to the other and more critical part, যেটা সাকিব হালকাভাবে মেনশন করছিল, আমার কাছে সাকিব এটা আসলে একটু বিরক্তিকর লাগছে, কারণ এটা হলো দিনের শেষে একটা লার্জ কোর্টরুম ড্রামা, there is something that is happening, এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, এইটাকে আমার মনে হয়েছে খুব সুপারফিশিয়াল ভাবে একটু টাচ দিয়ে তারপর ছেড়ে দিছে। মানে এটার মধ্যে যে ডিপ ডাইভ, দুইটা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার যারা অ্যাকচুয়ালি বলতেছে আমরা এখন একটা কিছু করতে হবে, কি করব, অনেক রকম চ্যালেঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসছে। এইখানে খুব বেসিক জিনিসগুলি আসে যে আচ্ছা তোমার তো কিছু, দেয়ার ইজ আ সেট অফ ফ্রেন্ডস যাদেরকে তুমি রিচ আউট, একজন গায়েব, অন্যরা আছে, আসলে না কিছু বেসিক No কোয়েশ্চেন গুলি spoilers, থাকে no যে, spoilers. না না, বাট ওই কোয়েশ্চেনস গুলি থাকে যে ইন আ কোর্টরুম কেস, যখন তুমি বারবার দেখাচ্ছ যে আমি অনেক কিছু করার চেষ্টা করতেছি, তারপর খুব বেসিক কোয়েশ্চেনস গুলি তুমি আনসার করতেছো না, প্লটস গুলি তুমি ধরতেছো না, তখন মনে হতেছে যে তুমি জাস্ট প্লট কনভিনিয়েন্সের জন্য কিছু জিনিস গায়েব করে দিছো, যে আমি এটা ইগনোর করব, আর হঠাৎ করে একটা ম্যাজিক্যাল ফ্রুট চলে আসছে যেটা তুমি পেয়ে গেল হাতে মধ্যে। লিটারালি ওইরকম জায়গায় আমার মনে হয়েছে যে একটু যদি আরেকটু চিন্তা করে গুছাই এন্ডিংটা আর কোর্টরুম ড্রামাটা দিত, তাইলে বিলিভ মি, মানে আমার ওই অজ্ঞাতনামা যেটা এখন পর্যন্ত মানে আছে না, একবার বিরিয়ানি খেয়ে জিব্বার মধ্যে সাতটা লেগে থাকে, দিস উড বি another কেস, বিকজ বিলিভ মি এই এই এক্সপিরিয়েন্সটা ওয়াজ ইনক্রেডিবল, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। বাট এই শেষের জায়গাটুকু, চার ভাগের তিন ভাগটা ইজ ব্রিলিয়েন্ট, এই লাস্ট ভাগটা এসে আমার কাছে মনে হয়েছে একটু স্যাটিসফাই, মানে এক্সপেকটেশন এমন জায়গায় উঠে গেছে যে না এখন তো অনেক কিছু হবে, এত একটা কিছু, এন্ড দেন ইউ ফিল লাইক না ওইরকম তো কিছু হইলো না। তুই যেটা বললি, আই ফেল্ট ইট মোর দেন এনিথিং এলস, এই যে এই দুইটা ব্রিলিয়েন্ট হালিম আর মুখলেসের যে একটা গ্রুপ, কি হইলো তাইলে এদের, খুব একটা নট সো স্যাটিসফাইং এন্ডিং এখানে হয়, যদিও ওরা মেবি মানে একটা ভালো এন্ডিং দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরও আমার কাছে অত স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না, এন্ড না, এইটা এটা আমার জন্য, একদমই স্যাটিসফ্যাকশন হয়নি ওদের এন্ডিংটা, মানে দে এইটা কাইন্ড অফ আমার লিভ আস জন্য ওয়াজ আ হ্যাঙ্গিং। বিগ লেট ডাউন। বাট ওয়ান্স अगेन, নট বিকজ এই পুরো জিনিসটা দেখে আমার বিরক্ত লাগছে, বাট বিকজ আমার মনে হয়েছে ইট ডিজার্ভড দ্য স্টোরি, দ্য ক্যারেক্টার্স ডিজার্ভড আ মাচ মোর ফুলফিলিং এন্ডিং। সো রাইট, হোপফুলি রাইট। এটা হিল পিক আপ, এন্ড দেন ইন দ্য ফিউচার এরকম আর কোনো সমস্যা অ্যাটলিস্ট হবে না, অ্যাটলিস্ট আমি দেখে আরো আমি, বেশি মজা পাবো। হ্যাঁ, আমি আমি এগুলো মাফ করে দিছি বিকজ ফার্স্ট টাইম ফিল্ম, সবকিছু পারফেক্টলি হবে না। সো এই জন্য আমার কাছে আই ওয়াজ লাইক, আমি ধরে নিছি আমরা কোর্টরুম ড্রামা পারি না। সো এর জন্য আই ওয়াজ লাইক অলরাইট, ঠিক আছে, ইটস ফাইন। মানে মোটামুটি ঠিকঠাক করছে আমার কাছে মনে হচ্ছে, ইট ওয়াজ মোটামুটি, ওয়াজ ওকে, ইট ডিডন্ট বদার মি এট অল, আই ওয়াজ ফাইন। বাট আই এগ্রি উইথ এভরিথিং, তুই যা বলছিস তার সাথে আমি 100% এগ্রি করতেছি দোস্ত। এখন আই উইল টক অ্যাবাউট দ্য থিং দ্যাট রিয়েলি ইরিটেটেড মি, এবং এটা নিয়ে এটা এটা আমি 100% আমি দোষ দিব ডিরেক্টরকে। দ্য মিউজিক ওয়াজ abysmally bad, horrendous music, জঘন্য। এবং তুই বলতেছিলি না যে সিনেম্যাটিক ফিলটা পাস নাই দোস্ত, আমি শিওর, অ্যান্ড প্লিজ ট্রাস্ট মি, আমি মিউজিশিয়ান, আমি প্রচুর অ্যাড ফিল্মের মিউজিক সুপারভাইজ করছি, বানাইছি ইত্যাদি, এগুলো নিয়ে মানে আমি 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 অনেক জানি এই ব্যাপারে, ওকে, সো আই নো এই ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস দোস্ত আমার আর তোর এটাকে দেখে টিভি নাটক টেলিফিল্ম মনে হয়েছে, ইজ বিকজ অফ দ্য মিউজিক ইজ এক্স্যাক্টলি সেই 90s যখন প্যাকেজ টেলিফিল্ম বের হওয়া শুরু হলো, লেট 90s আর্লি 2000s, তখন এই টাইপের মিউজিকে হতো, এবং ওটারই একটু পলিশ ভার্সন আমরা এই মুভিটাতে পাইছি। বিকজ অফ দিস মিউজিক, আল্লাহর কসম দোস্ত, ওরা যদি মিউজিকটা চেঞ্জ করে তুই দেখবি এটা হঠাৎ করে টুয়াইস মোর সিনেম্যাটিক হয়ে গেছে, বাহ এখন তো বেশ সিনেম্যাটিক লাগছে, বিকজ অফ দ্য ব্লাডি মিউজিক। দ্য সুমির এখানে গান আছে, চিরকুটের সুমি, এক্সট্রিমলি ট্যালেন্টেড চিরকুটের সুমি, গানগুলা ফ্যান্টাস্টিক, গানগুলা ওরা প্লেসও করছে সুন্দর করে, বাট গান ছাড়া যে মিউজিক দিচ্ছে ফারুক, এত খ্যাত, এত ফার্স্ট থট, মানে ও আচ্ছা মানে ইটস লাইক মনে হচ্ছে যে ডিরেক্টর আর সাউন্ড মিউজিক ডিরেক্টর বসে আচ্ছা এই টাইপের ইয়েতে কি মিউজিক হয়, এখানে কমেডি দেন তো একটা, আচ্ছা কমেডি, আচ্ছা ওইরকম কমেডি দিয়ে দাও দিয়ে দাও, এই তো হয়ে গেছে। মানে এটা নিয়ে কোনো রিসার্চ হয় নাই, কিছু হয় নাই, এবং ছবিটা উইদাউট গিভিং অ্যাওয়ে স্পয়লার্স মাঝখানে গিয়ে একটা বিশাল টোন শিফট হয়, মানে ইট গোজ ফ্রম বিইং এ রোম্যান্টিক কমেডি টু, রোমান্টিক কমেডিও না, মানে ড্রামা, কমেডি ড্রামা থেকে এটা পুরোপুরি ড্রামায় চলে যায় মোটামুটি। সো
প্রথমে যে মিউজিকগুলো ছিল দোস্ত, ওই যে যখন সে ভার্সিটিতে যাচ্ছে, বাবা মার সাথে টাইম স্পেন্ড করছে, লাইট হার্টেড। ওই মিউজিক একদমই ফিট করে না লাস্টের টোনের সাথে। ইউ কান্ট হ্যাভ two different tones of music in one film. Everything has to fit. And that bothered me, কারণ আমি তো মিউজিশিয়ান, আমাকে একটা ভয়াবহ বাক করছে। আমি উইচ ইজ ওয়াই আমি আসলে দুইবারে দেখতেছি ছবিটা। আমি ফ্রাইডেতে হাফ দেখছি, স্যাটারডেতে আমি দেখতে গেছি সকালবেলা হুব্বা, মোশাররফ করিম অভিনীত হুব্বা। আমি তো ইয়েস, আমি হুব্বা দেখবো। হলে গিয়ে দেখি যে এটা একটা কলকাতা ছবি, এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ছবি। ইয়েস, ওরা বাংলাদেশে অনেককে এমপ্লয় করছে বিহাইন্ড দ্য সিনস, বাট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা বেসিক্যালি সবাই হচ্ছে কলকাতার। শুধুমাত্র মোশাররফ করিম হচ্ছে বাংলাদেশি, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার। তার একটা প্রেজেন্ট ডে মোশাররফ করিম আর একটা ইয়াঙ্গার মোশাররফ করিম, এবং ইয়াঙ্গারটা আরেকজন প্লে করে। সো ওইটা 1 ঘন্টা দেখে আমার কাছে অত ইন্টারেস্টিং লাগে নাই। ইটস এ ভেরি টিপিক্যাল। হুব্বা হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টার হচ্ছে কলকাতার একজন বিখ্যাত গ্যাংস্টার, তাকে ধরার জন্য পুলিশ উদগ্রীব এবং ওকে ধরেও ফেলে, 1 ঘন্টা ধরে ফেলে, জেলে নিয়ে যায়, টর্চার করে, তখন সে ওর গল্প বলা শুরু করে। আমরা এগুলো আমি অনেক দেখছি। এটা যদি বাংলাদেশি ফিল্ম মেকার বানাইতো আমি এটা দেখতাম। আই এম নট ইন্টু, ইউ নো, আই এম নট ইন্টু দিস গ্যাংস্টার ম্যাক্সিস হোয়াট এভার। সো আমি বের হয়ে বাসায় এসে তারপরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি অসময়টা শেষ করি। অসময় ব্রেক নিছি বিকজ আই ওয়াজ এনজয়িং দ্য ফিল্ম, বাট দ্য মিউজিক ওয়াজ কিলিং ইট ফর মি। সো তারপরে যেটা হলো, একটা হরিবল এক্সপিরিয়েন্স হলে গিয়ে। সো কম্পেয়ার টু দ্যাট আমার কাছে মনে হলো অসময় মিউজিকটা অত খারাপ না কম্পেয়ার টু দ্যাট আর কি। সো আমি অসময় শেষ করতে পারছি। বাট আল্লাহর ওয়াস্তে অমিত ভাই, এটা এই জিনিসটার নাম কিন্তু অডিও ভিজুয়াল, ইটস নট ভিজুয়াল। অডিও ভিজুয়াল ভাই, 50-50 ইম্পর্টেন্স দিতে হবে তোমার, প্লিজ। বা আপনার নেক্সট কাজে আল্লাহর ওয়াস্তে প্লিজ স্পেন্ড সাম টাইম উইথ দ্য মিউজিক ডিরেক্টর। আমি মিউজিক ডিরেক্টর একদম দোষ দিব না, যেভাবে ফিল্ম মেকার ডিরেক্ট করছে সে সেভাবে বানাইছে। সো প্লিজ স্পেন্ড টাইম অন দ্য মিউজিক। আল্লাহর কসম মিউজিকটা যদি বেটার হইতো, অটোমেটিক্যালি আপনার ছবিটা অনেক সিনেম্যাটিক হয়ে যেত। সো খুব খারাপ কাজ করছেন আপনি মিউজিকে সময় না দিয়ে। ইট রিয়েলি রিয়েলি ফারুক, ইউ নো দিস রাইট, ইট রিয়েলি বাগস মি, ইট রিয়েলি ব্লাডি। আমি হলিউড মুভি দেখতে পাই না, সিনেমা দেখতে পাই না যখন দেখি যে কমার্শিয়াল মিউজিক হয়ে গেছে। স্যান্ডম্যান যে অ্যামেজিং একটা সিরিজ করলো নেটফ্লিক্সে, মাই ওয়ান কমপ্লেন উইথ স্যান্ডম্যান ওয়াজ এত সুন্দর সিরিজ বানাইছে, এত কমার্শিয়াল মিউজিক দিছে কেন এটার জন্য? ইট ডিড সামথিং ইন্টারেস্টিং। সো ইটস নট যে আমি বাঙালি ডিরেক্টরকে দোষ দিচ্ছি, এটা অডিও ভিজুয়াল, ইউ নিড টু থিঙ্ক 100% চিন্তা করতে হবে। সো দিস ওয়াজ মাই বিগেস্ট প্রবলেম ইন দিস ফিল্ম, এটাই আর কি। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? ওয়ান লিটল থিং সাকিব, আমি জানি না তুই এগ্রি করবি নাকি। তুই কিছুদিন আগে মুন্না ভাই এমবিবিএস দেখছিস। Yes. আমার আর্ডেন্ট হোপ হইল যে জাস্ট লাইক ব্যাচেলার পয়েন্টে দ্য ডিরেক্টর হ্যাজ ক্রিয়েটেড আ সিরিজ অফ কাস্ট মেম্বার যাদেরকে নিয়ে এখন অনেক প্রজেক্টে একসাথে ইয়ে করা হচ্ছে, বিকজ দে হ্যাভ গটন দ্যাট ক্যামেরাড্রি। আমার একটা আশা, একটা হোপ, একটা রিকোয়েস্ট যে যদি আপনি পারেন তাহলে এই মোকলেস আর হালিমকে নিয়ে একটা ট্যানজেন্ট যদি সিকোয়েন্স হয় গল্পের, I would love to see that, because believe me এই ক্যারেক্টারস গুলি এত বিউটিফুলি আপনি তৈরি করছেন যে এটা এখানে শেষ করে দিলে আই থিংক ইট উড বি ইনজাস্টিস টু দিস টু ক্যারেক্টার্স। এই দুইটা ক্যারেক্টার নিয়ে আমি চাই যে আরো কিছু দেখি। এদেরকে নিয়ে যদি পুরো একটা ফুল লেন্থ ফিল্ম বানাতে পারেন, গল্প বানাতে পারেন, দেন আই উড বি দ্য ফার্স্ট পারসন, হিয়ার্স মাই মানি, প্লিজ লেট মি কাম এন্ড ওয়াচ দ্যাট ফিল্ম। 100% এগ্রি দোস্ত। এবং এটা ইন্টারেস্টিং হচ্ছে যে একজন হচ্ছে রিপোর্টার, একজন হচ্ছে পুলিশ ইনভেস্টিগেটর, সো ওদেরকে দিয়ে নতুন একটা কেস করা কোনো ব্যাপার না। এবং ইউ ক্যান অ্যাড রুনা খানের যে লয়ার ক্যারেক্টার, ইউ ক্যান অ্যাড হার টু দিস এজ ওয়েল। সো ওরা একসাথে হলে ইউ ক্যান। অ্যান্ড আমি বলছি না, আই এম শিওর তুই এটা বলছিস না, উই ডোন্ট ওয়ান্ট এ ক্রাইম থ্রিলার, আমরা একদম ক্রাইম থ্রিলার চাই না। একদম অসময় যে আছে না, যে আমাদের মানে সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের যে গল্পটা, ওরকমই আরেকটা গল্প, বাট ওরা আবার ইনভলভ, জাস্ট লাইক ওরা এখানে ইনভলভ ছিল। ডেফিনেটলি মানে আই উড লাভ টু সি দ্যাট। I would love to see it. যারা এই ছবিটা পছন্দ করছে তারা সবাই এটা দেখতে পছন্দ করবে, আমি 100% শিওর। সো আমাদের নেগেটিভ রিভিউ শেষ ফারুক। লাস্ট ওভারঅল তুই সবাইকে কি বলবি এই ছবিটা সম্বন্ধে? প্লিজ ওয়াচ ইট, প্লিজ ওয়াচ ইট। আমি খুব কম সময় বাংলা ফিল্ম দেখে সত্যিকারে অনেক জায়গায় বলতেও পারি না, কিন্তু এখানে আমি একদম বলছি যে প্লিজ ওয়াচ ইট। আমি মনে করি যে আপনারা সবাই দেখলে, যদিও এই ভাষা একটু প্রাপ্তবয়স্ক, একটু গালাগালি আছে, বাট তারপরও ইটস ওয়ান অফ দোজ থিংস অনেক দিন পর সবাই দেখে ইটস আ মুভি ফর ম্যাচিওর অডিয়েন্সেস, বাট অত কিছু নাই, মানে ইটস নট মানে অনেক সেক্স নেই, ওগুলো তো নাই, ওসব নাই, না ওগুলি নেই, বাট খুবই মজার, খুবই মিষ্টি, খুবই সুন্দর একটা গল্প, যেটা আপনার কাছে মনে হবে না এইরকম গল্প তো জীবনে মেবি শুনছেন, বাট এত ফ্রেশ ভাবে, এত সুন্দর ভাবে, এত মিষ্টি ভাবে, এত বিউটিফুলি একটা গল্প ধরতে পারছে। এই গল্পটা প্লিজ আপনারা দেখেন বঙ্গ টিভিতে, আই থিংক ইটস দেয়ার, সো প্লিজ ডু ওয়াচ ইট।
সো ফারুক যা বলবো আমি খালি অ্যাড করব যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস আইভ সিন বাংলাদেশে। আমি বিশ্বাস করি যে এই ধরনের গল্প আমাদের অনেক দরকার, যেখানে আমি যেটা বললাম যে বাংলাদেশি নর্মাল একটা ফ্যামিলি, ওদের লাইফে নর্মালি যে প্রবলেমগুলো হয় ওটার সাথে ওরা কীভাবে ডিল করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ উইথ ডিফারেন্ট ডিফারেন্ট কেমিস্ট্রি যেটা বিউটিফুলি ফুটে আসছে, এই রিচনেস অফ রিলেশনশিপ, রিচনেস অফ ক্যারেক্টার, রিচনেস অফ ডায়ালগ, এটা খুবই খুবই দরকার আমাদের এই ফিল্ম জগতে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি এই ছবিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মাইল ফলক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার পথে। এবং যারা আমার সাথে দ্বিমত পোষণ করছেন বা করবেন যে তাসনিয়া ফারিনের অ্যাক্টিং এর থেকে অন্য জায়গায় ভালো হয়েছে, অ্যাবসলিউটলি আপনার ওপিনিয়ন আপনি দিচ্ছেন, এটা আমার কিছু মানে কোনো সমস্যা নাই। আমি খালি এটাই বলবো তাহলে আপনি আসলে অভিনয় ঠিক মতো বুঝেন না। এবং আমি কেয়ার করি না আপনি কত বড় ফিল্ম মেকার, আপনি কত বড় সমালোচক, আপনি কত বড় অ্যাক্টর, ডিরেক্টর, আই ডোন্ট কেয়ার। আই বিন ডুইং দিস ফর আ লং টাইম। আপনি যদি মনে করেন যে তাসনিয়া ফারিনের এটা ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স না, অথবা আপনি এটা পছন্দ নাই হতে পারে, পছন্দ না হওয়া এবং ভালো না হওয়া টু ডিফারেন্ট থিংস। দিস ইজ হার বেস্ট পারফরমেন্স। ও এত সুন্দর করে ক্যারেক্টার ধরে রাখে, ডিফারেন্ট সাইডস অফ দ্য ক্যারেক্টার সুন্দর করে আর কোথাও এক্সপ্রেস করে নাই। কারাগারে অ্যাবসলিউটলি করে নাই। আরেকটা আমরা দেখলাম লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাবসলিউটলি করে নাই। লেডিজ এন্ড This প্রচুর is a আপ এন্ড ডাউন হয়েছে। mature actress. হ্যাঁ, প্রচুর আপ এন্ড This ডাউন is a ছিল। very mature actress. কারাগারে প্রচুর আপ এন্ড ডাউন ছিল, ওটা যদি আপনি না খেয়াল করে থাকেন তাহলে আবার আর একটু দেখেন। বাট এখানে আমি একটু হার্শলি বলবো যে তাহলে আপনি আসলে বুঝেন না অ্যাক্টিং। বলে ফেললাম, কি করবো, কিছু করে না, আমি একটু খারাপ বলে ফেললাম আর কি। এনিওয়ে সবাই দেখেন অসময় রিভিউ, বঙ্গ টিভি, ফ্যান্টাস্টিক ফিল্ম। নট লাইক ও মাই গড বাংলাদেশে এরকম কিছু হলো, ওরকম লেভেলে না, বাট খুবই সুন্দর, খুবই গোছানো, ওয়েল মেড একটা মুভি, এবং আমরা খুব এনজয় করছি। একটু লম্বা, Yes. বাট ঠিক আছে, ইটস ফাইন। এনিওয়ে ফারুক, আমরা মোটামুটি 51 মিনিটস ধরে এটা নিয়ে আলোচনা করলাম, যেটা আলিফ থাকলে হতো না। সো মেবি ইটস এ গুড থিং আজকে আলিফ জয়েন করতে পারেনি। আলিফ থাকলে তো আমরা এতক্ষণ আলাপ করতে পারতাম না। সে তার ফোন থেকে রেজিস্টার করতে পারেনি। হাউ 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 উইয়ার্ড ইজ দ্যাট। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি ফারুক অ্যানাদার। আজকে ইনফ্যাক্ট সব ভালো ভালো জিনিসটা কথা হবে, আজকে কোনো খারাপ কিছু নিয়ে কথা হবে না। দিস ইজ গুড ডে। এখন আমি কথা বলবো, দিস ইজ সামথিং, আমি জানি না কেন আমি তো দেরি করে দেখছি, কারণ আমার একটা ভয় থাকে দেখে ফেলে তো শেষ হয়ে যাবে। সো স্টার ট্রেক স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস, যারা স্টার ট্রেক ফ্যান, আমি জানি বাংলাদেশে অনেকেই স্টার ট্রেক নামটা চিনেন। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 1-2-তে পড়তাম, তখন বিটিভিতে 1983 কথা বলছি, বিটিভিতে শনিবার সকালবেলায় অরিজিনাল 1960s স্টার ট্রেক দেখানো হতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি এসেই। না, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, সেটা কালার ছিল। সো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতাম। আমি অনেক ছোট ছিলাম তখন, ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি। আমি স্টার ট্রেক কিচ্ছু বুঝতাম না, কিন্তু দে ওয়াজ সামথিং অ্যাবাউট ইট যে আমার এটা দেখতে হবে। এবং সকালবেলা, আমি তখন বয়স হচ্ছে 7-8, দোস্ত ফ্রাইডে স্যাটারডে সকালবেলা 9টা না 9:30টার সময় দেখাতো, তখন দেখে ভয় লাগতো। দিনের বেলা আছে না, সব জানলা খোলা, রোদ, হ্যাঁ। আমি ছোট্ট একটা 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখতেছি স্টার ট্রেক। ওরা দেখে আমরা আল্লাহ এটা কি, ভয় লাগতো, বিকজ অনেক উইয়ার্ড জিনিস হয় না স্টার ট্রেকে, স্পেশালি ইন দ্য 60s শো, রাইট? সো স্টার ট্রেক সম্বন্ধে সবাই জানেন কম বেশি। সো এটা হচ্ছে একটা রিসেন্ট রিভ্যাম্পিং করেছে ওরা। যে অরিজিনাল যে স্টার ট্রেক ছিল 1969, যেটার মেইন ক্রু হচ্ছে ক্যাপ্টেন কার্ক, স্পক, ডক্টর ম্যাকয়, এরা হচ্ছে দ্য মেইন ইয়ে। এদের 10 বছর আগে, 5 বছর আগে, এই যে ক্যাপ্টেন ছিলেন, ওর নাম হচ্ছে ক্যাপ্টেন ক্রিস্টোফার পাইক, তারপরেই কার্ক ক্যাপ্টেন হয় আর কি। সো একই শিপ, ইজ দ্য সেম শিপ, এন্টারপ্রাইজ। সো ক্যাপ্টেন পাইক অ্যান্ড ওর ক্রুড অ্যাডভেঞ্চার্স উইথ দ্য এন্টারপ্রাইজ, বিফোর আমরা যাদেরকে চিনি, স্পক ইত্যাদি, কার্ক, ওরা যখন এখানে থাকে। ইন্টারেস্টিংলি, স্পক ওয়াজ অলসো অন দ্য ক্রু অফ ক্যাপ্টেন পাইক। সো এখানে স্পক আছে। সো দ্য রিকাস্ট স্পক, এটা লিলার্ড নিময় না, এটা আরেকজন, এবং সে ফ্যান্টাস্টিক পারফরমেন্স দিচ্ছে। সো দোস্ত, দিস ইজ অ্যাবসোলুটলি ওয়ান্ডারফুল। দিস ইজ, আই ডোন্ট কেয়ার আপনি সায়েন্স ফিকশন পছন্দ করেন নাকি পছন্দ করেন না, ইফ ইউ লাইক গুড ড্রামা ইউ শুড ওয়াচ দিস। এটা অসম ভালো লাগছে, মানে প্রত্যেকটা এপিসোডই মোটামুটি হচ্ছে চোখে পানি, স্পেশালি ফর স্টার ট্রেক ফ্যান লাইক মি। দিস ইজ ওই দ্য ওল্ড আডাজও আছে না, যে টু এক্সপ্লোর স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস, ইটস অ্যাবাউট এক্সপ্লোরেশন অ্যান্ড অল দ্য ইস্যুস দ্যাট কাম আপ রিগার্ডিং দিস থিংস। বিউটিফুল কেমিস্ট্রি বিটুইন দ্য ক্রুজ, কাস্টিং অসম্ভব ভালো, ইয়াং স্পক যাকে বানাইছে সে অনেক জোশ। এবং যেটা অনেক কোর স্টার ট্রেক ফ্যান আছে যাদের আবার না, এটার সাথে মিলতেছে না, এটা আছে না, ওরা কন্টিনিউটি নিয়ে অনেক চিন্তিত। আমি দোস্ত, আমি ডিসিশন নিছি যে আমি এখানে যা দেখবো এটা একটা প্যারালাল ইউনিভার্স, এটা আরেকটা ডাইমেনশন, মাল্টিভার্স স্টোরি। ইট ডাজন্ট ম্যাটার এখানে কি হয়েছে, এটার সাথে পরের ট্রেকের কি হয়, আমি এগুলো এটা বদার্ড না। অ্যান্ড দ্যাট হ্যাজ ফ্রিড মি টু এনজয় দিস সিরিজ। এবং এটা অনেক ভালো ভালো দিক আছে। ফর এক্সাম্পল, এখানে লোয়ার ডেক্স নামে, যেটা আমি একটু পরে যেটা নিয়ে কথা বলবো, স্টার ট্রেক লোয়ার ডেক্স নামে একটা অ্যানিমেটেড শো আছে।
সো ওদের সাথে ক্রসওভার হয় স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস এর। সো দ্য মেইন টু ক্যারেক্টার্স অফ দ্য অ্যানিমেটেড শো, ওরা আবার হ্যাঁ রিয়েল লাইফ অ্যাক্টার্স, ওরা এখানে চলে আসে টাইম ট্রাভেল করে। সো দে আর পার্ট অফ দিস ক্রু অ্যান্ড ইটস পুরা এপিসোড দোস্ত আমি চোখে পানি নিয়ে দেখছি। মানে এপিসোডটা এমন ভাবে দেখাইছে যে ইটস লাইক, ধর আমি বিগ স্টার ট্রেক ফ্যান, আমি হ্যাঁ যদি হঠাৎ করে এন্টারপ্রাইজ চলে যাই, আমি যেভাবে বিহেভ করবো, মাই গড এটা স্পক, এটা হচ্ছে ক্যাপ্টেন পাইক। সো ওরা হচ্ছে ওই যে গেছে, বয়মলার নামে একটা ক্যারেক্টার আছে, হি ইজ আ বিগ ফ্যান অফ দিস স্টার ট্রেক হিস্ট্রি, ওদের এইসব হিস্ট্রি আগে, ও তো পাগল হয়ে গেছে দেখে দেখে এই সেই। ইটস অ্যাবসোলুটলি ওয়ান্ডারফুল। স্টার ট্রেক যেটা সবসময় চেষ্টা করে যে আমাদের সোসাইটির গল্পগুলো মিরর করার চেষ্টা করে থ্রু সায়েন্স ফিকশন, মেটাফরিক্যালি দেখানোর চেষ্টা করে। আই এম সো হ্যাপি যে এটা ওরা চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে, সবসময় পারে না, বাট ওই চেষ্টাটা আছে যে না, সোসাইটির যে ইস্যুগুলো নিয়ে আমরা মারামারি করছি, এটাকে একটা মিরর, এটাকে রিফ্লেকশন আমরা কীভাবে আনতে পারি এই ফ্যান্টাস্টিক ফিউচার একটা সেটিংয়ে। সো ইটস অ্যাবসোলুটলি ওয়ান্ডারফুল। এবং দোস্ত সবচেয়ে ভালো লাগছে যেটা, যে ক্যাপ্টেন পাইক ইজ সো ডিফারেন্ট ফ্রম অল দি আদার ক্যাপ্টেন। এটা স্টার ট্রেক ইউনিভার্সে যারাই কাজ করে ওদেরকে আমি একটা স্যালুট দিতে হবে, যে ওরা মাশাল্লাহ প্রত্যেকটা ক্যাপ্টেন, স্টার্টিং ফ্রম ক্যাপ্টেন কার্ক, ক্যাপ্টেন পিকার্ড, ক্যাপ্টেন সিসকো ডিপ স্পেস নাইন, ক্যাপ্টেন জেইনওয়ে, তারপরে ভয়েজারের যে ক্যাপ্টেন, কি যে নাম ভুলে গেছি, মেয়েটার নাম ভুলে গেছি, যাই হোক, ভয়েজারের যে ক্যাপ্টেনটা, তারপরে লোয়ার ডেক্সের যে ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন পাইক, এভরিবডি ইজ ডিফারেন্ট ইয়া। এবং এরা না খুব সুন্দর করে দোস্ত এটা জেন জি মাথায় রেখে বানাইছে। তো কিছু কিছু জিনিস দোস্ত তোরা আমার একটু গায়ে লাগবে, যে এত অনেক ফিলিংস নিয়ে আলাপ হয়, হুয়েমাই, আমি কি ফিল করছি, এগুলো না আলাপ হয় যেগুলো স্টার্টে কোনো ছিল না। বাট দ্যাট ইজ এ রিফ্লেকশন অফ এখনকার সোসাইটি। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাটস হাউ পিপল আর নাও। অ্যান্ড ক্যাপ্টেনটা অনেক ভালনারেবল, হি ইজ নট লাইক আছে না গাংহো লাইক কার্ক, অথবা ভেরি স্ট্রিক্ট অ্যান্ড রিজিড লাইক ক্যাপ্টেন পিকার্ড, কথা কথা। হি ইজ ভেরি ভালনারেবল, হি ইজ ওয়ার্ম। ও অনেক, ওর ওর যে ক্যাবিনটা ও যেখানে থাকে ওখানে অনেক সিকোয়েন্স আছে, হি লাভস কুকিং। সো আমরা ওকে যখন এর ক্যাবিনে দেখি, হি ইজ প্রিপেয়ারিং এ মিল। সো এটা না ওকে এত সুন্দর ওয়ার্ম একটা হিউম্যান ভাইব, আই এম শিওর দ্যাটস সামথিং ইউ উইল রিয়েলি এনজয় বিকজ ইউ লাভ কুকিং, রাইট? সো আমার মনে আছে ছোটবেলায় নূর ভাই, এখন নূর ভাই অবশ্যই বয়স হয়ে গেছে, যখন আমরা প্রথমে দোস্ত এশিয়াটিকে ঢুকছিলাম, নূর ভাই একদম সকাল 9টা থেকে উনি ওনার পলিটিক্সের লোকজন নিয়ে বসতেন। তারপরে উনি এশিয়াটিকের অফিস করতেন 10:30 11টা থেকে। তারপরে উনি ওই থিয়েটারের কাজে ব্যস্ত হয়ে যেতেন সন্ধ্যা 6টার পরে। তারপরে বাসায় যেতেন উনি 9টা 10টার সময়, গিয়ে হিজ টু কুক। উনি রান্না করতেন রিল্যাক্স করার জন্যে, তারপরে রান্না বান্না করে খেয়ে খেয়ে উনি একটা মুভি দেখতেন ফ্যামিলির সাথে। সো আমার তো এখন মনে হয় ক্যাপ্টেন পাইক ডুইং দিস থিংস, ইট রিমাইন্ডস মি অফ নূর ভাই। যে so এই এই জিনিসগুলো আছে বুঝছিস। আর স্পককে নিয়ে, বিকজ স্পকের ক্যারেক্টার নিয়ে মানে যারা ডেডিকেটেড স্টার ট্রেক ফ্যান্স, তাদের অনেক কথা আছে, স্পক কেন হাসতেছে, স্পক কেন এই। সো ওটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, when I talk about lower decks. সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক সিরিজ। আপনি যদি ভালো সাইফাই পছন্দ করেন, আপনি যদি ওয়ার্ম পজিটিভ স্টোরিজ পছন্দ করেন, গুড ড্রামা পছন্দ করেন, যেটা ফারুক একটু আগে বললো যে অসময়ে যে সোশ্যাল মেসেজগুলো দেওয়া হয়েছে, ওটা হাতুড়ি দিয়ে, স্পিচ দিয়ে, জোর করে আমাদেরকে দেওয়া হয় নাই, খুব অর্গ্যানিক্যালি গল্পের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট, খুবই অর্গ্যানিক্যালি সোসাইটি মেসেজেস বা হোয়াট এভার এগুলো খুব সুন্দর করে ওরা দিছে, কোনো হাতুড়ি পিটিয়ে কোনো মেসেজ দেয় নাই। অ্যান্ড forget the messages, is just a great show to watch. যারা গিক পিট দেখেন তারা জানেন যে আই লাভ স্পেস, আই লাভ ট্রাভেলিং ইন শিপস, সো এটা ভেরি মাচ ইন মাই হুইল হাউস। ইট ইজ এক্সেলেন্ট, ইটস দ্য বেস্ট অফ স্টার ট্রেক। আর সেকেন্ড বেস্ট অফ স্টার ট্রেকটা একটু পরে কথা বলবো। এখন ফারুক, তুই চলে যা, তোর রিচার নিয়ে যেটা বলবি বল। সাকিব কিছু আগে একটা কথা বললো সবাইকে যে আজকে সব ভালো কথা হবে, আনফরচুনেটলি এটা সত্যি না, বিকজ রিচার, বাট যারা আমাদের বুক ডন সিরিজটা দেখেন তারা জানেন যে লি চাইল্ডস এর খুব পপুলার একটা সিরিজ আছে, দ্য রিচার সিরিজ, যেটার মধ্যে আর্মির একজন মিলিটারি পুলিশ অফিসার যে রিটায়ার্ড, সে এখন ভবঘুরে হয়ে বহিমিয়ান ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়ায় আর বিভিন্ন মানুষকে প্রত্যেকটা গল্পের মধ্যে হেল্প করে, ইয়ে করে, হিজ আ লার্জার দ্যান লাইফ জায়েন্ট। সো ওইটা কিছুদিন আগে দুটা টম ক্রুজ মুভি বের হয়েছিল, রিচারের রোলে টম ক্রুজ ছিল, এন্ড ডিসপাইট দ্য ফ্যাক্ট যে টম ক্রুজ, তারপরও ওই ফিল্মগুলি রিচার ওয়াজ নট ট্রু টু লাইফ। কিছুদিন আগে অ্যামাজনে সিজন 1 ড্রপ করলো, এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে আল্লাহ, দিস ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স থ্রিলার বুকস এর মধ্যে রিচার, এ তো জোশ। And Alan Richardson played the role of Richard, and he is physically Richard to life. Blonde, tall, একটা monster type মানুষ, গ্রিটি, আস্তে আস্তে কথাবার্তা বলে, মানে মাসল বাউন্ড, হি ইজ ওর দ্যাট তো ম্যান। তাকাইলেই ভয় লাগে দোস্ত।
It's তো huge. সিজন 1 মানে এই দিস ইজ রিচার্ড, যে প্রথমে দেখেই কিন্তু মানুষ একটু ইয়ে হয়ে যায় যে হুজ দিস হাল্কিং পার্সোনালিটি, ওকে সবাই একটু ভয় প্রথমে পায়। সো সিজন 1 ওয়াজ গ্রেট। সিজন 2 আমি অনেক আশা নিয়ে দেখছিলাম। দিস ইজ বেসড অন দ্য রিচার বুক উইচ ইজ ব্যাড লাক এন্ড ট্রাবল। সো ওই বইটার মধ্যে যে কাহিনীটা রাফলি এখানে ইউজ করছে, যে রিচারের একটা, ও আগে মিলিটারিতে যখন ছিল তখন ওকে একটা কাজ দেওয়া হয় যে তুমি একটা স্পেশাল ইনভেস্টিগেটরস মিলিটারি পুলিশ ফোর্স বানাও। সো ওইটাকে একটা স্পেশাল ইনভেস্টিগেটরস 1/10 বলে ও একটা ইউনিট বানায়, 110th ইউনিট, যেটার মধ্যে অনেক উইয়ার্ড মানুষকেও একসাথে যোগ করে। দে বিকাম আ ভেরি সাকসেসফুল ইনভেস্টিগেশনস ইউনিট। ওই বইয়ের মধ্যে তখন একটা হ্যাট্রেজ ওরা তৈরি করে, ইউ ডোন্ট মেস উইথ দ্য ইনভেস্টিগেটরস। এইটুকুই গল্পটা ও নিচে নিয়ে তারপর যারা এই সিরিজটা বানাইছে এই সিজনে ওরা এই গল্পটা নিয়ে তারপর যতদূর পারছে এটাতে ছিঁড়ছে, টানছে, বানাইছে। মানে লোকেশন বইয়ের মধ্যে ছিল লস অ্যাঞ্জেলিস, এটা বানাই ফেলছে নিউ ইয়র্ক। প্রথমে আমি ভাবছি যে ইউ নো হোয়াট, দ্যাট ডাজন্ট মেক আ ডিফারেন্স, লোকেশন যাই হোক, উইল দ্যাট মেক এনি। তারপর এমন ভাবে তেনা পাচাইছে, কাস্টিং অফ আদার ক্যারেক্টার্স আমার কাছে ভালো লাগে নাই। 1/10 ওয়াজ আছে না, সবাই একটু ক্রেজি, সবাই একটু ইনসেইন, তারপর জেলিংটা খুব সুন্দর, এন্ড দে আর অল ইনক্রেডিবলি স্মার্ট। এইটাকে ওরা এই সিজনে দে জাস্ট মেড ইট আউট অ্যান অল আউট এন্ড আউট অ্যাকশন সিরিজ, যেটার মধ্যে ধুমধাম, দে আর ইউজিং দেয়ার ব্রন, জিরো ব্রেইনস। কেন রিচার ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট ক্যারেক্টার্স ফিকশনে আমার জন্য, ওরা পুরো ওইটা ইগনোর করছে। দে ডিড নট স্টে ট্রু টু এনিথিং আদার দ্যান অ্যালেন রিচারসনের লুকটা, যে ওকে ওর কিছু পার্সোনালিটিস ওইগুলো আমরা রাখবো, এভরিথিং এলস উইল চেঞ্জ। সো সিজন আমি এপিসোড 1 দেখছি, 8 এপিসোডের এই সিজনটা জাস্ট রিসেন্টলি শেষ হলো, ফিনালে হইলো। প্রত্যেকটার মধ্যে আমি ভাবছি আচ্ছা নেক্সট এপিসোড, মানে বইটা পড়ছি, দেখতেছি প্রতি আছে না, বুক ইজ বেটার দেন দ্য সিরিজ অর দ্য ইয়ে গেম অফ থ্রোনস এর মধ্যে। আই ওয়াজ ওয়ান অফ ফিউ থিংস যেখানে আমার মনে হচ্ছে বই আর সিরিজ একসাথে কাছাকাছি আসছে। তাও আমি বই থেকে প্রত্যেকটা সিরিজ এপিসোড সো মাচ দেখছি, বেটার, সো মাচ বেটার। বাট প্রত্যেকটা দেখছি এখানে আশা নিয়ে যে না বোধহয় করবে, না বোধহয় করবে না, মানে একদম পুরা লাস্ট ফিনালে ওয়াজ মারাত্মক রকম ভাবে বাজে। আর কিছু বলবো না। আপনারা যারা রিচার সিরিজটা পছন্দ করেন তারা এই সিজনটা দেখেন না। যারা আপনারা পছন্দ করেন না অথবা জানেন না, তাহলে প্লিজ আল্লাহর রাস্তায় বইটা পড়েন, সিজন 1 দেখে বন্ধ করে দেন। অর ইভেন গো ওয়াচ টম ক্রুজের 2টা ফিল্ম, বিকজ ওই 2টা মুভি বাজে হইতে পারে কিন্তু এই বারের সিজন 2 এর মতন বাজে না। রিচার অর পুয়ারার বলে না, দিস ইজ বাই ফার পুয়ারার। মানে ফকিরে বানাইছে বাজে। আই হ্যাভ মানে অসময় নিয়ে যত ভালো বলতে পারছিলাম এটা নিয়ে তত খারাপও বলতে পারতেছি না, বিকজ ওইটা নিয়ে কথা বলার ইচ্ছা করতেছি না। সো দ্যাটস ইট, আই নট এম সো রেকমেন্ডিং দিস এট অল। সারপ্রাইজড, আই এম সো সারপ্রাইজ, কারণ আমি যাদেরকে ইউটিউবে ফলো করি এবং ওরা রিচার দেখে, রিচার ফ্যান্স, সিজন 1 ফ্যান, দে ওয়ার সেইং লাইক ওয়াও সিজন 2 জোশ। আই ডিডন্ট নো যে এখনো পুরো সিরিজটা ড্রপ করে নাই। সো আই গেস ওই প্রথম কয়েকটা এপিসোড দেখে ওদের ভালো লাগছিল। বাট আমি জাস্ট খুবই আকাশ সিজন থেকে পড়লাম ফিনালে যে ড্রপ করলো অ্যামাজন আচ্ছা, প্রাইমে, এন্ড ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ম্যান, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। that's very sad. I thought they really hit it out of the park because season 1 was অনেক সমাদৃত হয়েছে, সবাই অনেক সিজন হুহা 1 ওয়াজ করছে। গুড। And season 2 যখন ড্রপ করছে তখন I was hearing very good things about it. So I thought এটাও খুব ভালো করবে। Well, that's sad, that's bad. Well, there you go. আজকে all good show হলো না আনফরচুনেটলি, অ্যামাজন প্রাইম আমাদেরকে ধুসিয়ে দিল মাঝখানে এসে। বাট ব্যাক টু গুড স্টাফ। আমরা এখন কথা বলবো লোয়ার ডেক্স নিয়ে। হোয়াট ইজ লোয়ার ডেক্স? লোয়ার ডেক্স হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ থিংস স্টার ট্রেক হ্যাজ ডান। সেটা হচ্ছে যে ওরা আগেও অ্যানিমেশন করেছে, এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমেশন। এটা কি? এটা হচ্ছে ফোকাসটা হচ্ছে আপনারা স্ক্রিনে যে চারজন দেখছেন ওরা হচ্ছে জুনিয়র অফিসার্স, একদম বেসিক জুনিয়র অফিসার্স। ওরাও ওই বড় বড় স্টারশিপে থাকে, বাট ইউজুয়ালি স্টারশিপে আমরা কাদেরকে দেখি? যারা ব্রিজ ক্রু, ব্রিজে কারা থাকে? দ্য কমান্ডার্স, দ্য ন্যাভিগেটর, দ্য সায়েন্স অফিসার, ওরা সবাই থাকে। আমরা যখন মেডিকেল ইয়েতে যাই তখন আমরা চিফ ডক্টর তার সাথে তাকে দেখি, আমরা কিন্তু অন্যদেরকে ওভাবে দেখি না। বা চিফ ইঞ্জিনিয়ার যখন আমরা ইঞ্জিন রুমে যাই ইত্যাদি। এরা হচ্ছে ওই ওদের আন্ডারে যারা কাজ করে বেসিক্যালি। ওরা ওরা ওদের বড় বড় রুম নাই, ওরা বাঙ্কিং সিস্টেমে থাকে, শুধু শুধু মানে সবাই একসাথে থাকে, কমন শাওয়ার আছে, কমন টয়লেট আছে। সো এই এদের পার্সপেক্টিভ থেকে স্টার ট্রেকে আমরা যে অ্যাডভেঞ্চারগুলো দেখি ইত্যাদি, ওদের পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে গল্প, এবং এটা ভেরি মাচ ক্যানন, ইটস পার্ট অফ দ্য স্টার ট্রেক ইউনিভার্স। এবং এই ক্রুটা একটা শিপে আছে কল দ্য সেরিটস। এটা হচ্ছে নট ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপস, এন্টারপ্রাইজ, ভয়েজার, এরা হচ্ছে ফ্ল্যাগশিপস অফ দ্য ফেডারেশন। এটা হচ্ছে নট এ ফ্ল্যাগশিপ নাম্বার ওয়ান, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্লাস একটা শিপ। এবং প্রথমেই দেখা যে
যেমন ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে স্টার ট্রেক একটা বিগ ডিল। ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে যখন একটা এলিয়েন রেসের সাথে প্রথম যোগাযোগ হয়, যোগসূত্র হয়, তখন খুবই ইম্পর্টেন্ট যে হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ টু দ্য এলিয়েন কালচার, খুবই ডেলিকেটলি মিশনটা হ্যান্ডেল করতে হয়। সো ওগুলা ইউজুয়ালি ফ্ল্যাগশিপগুলো করে, যে এন্টারপ্রাইজ, পিকার্ড, কার্ক, ওরা এগুলো করে। ওরা সেরিটস যে শিপটা, ওদের কাজ হচ্ছে সেকেন্ড কন্ট্যাক্ট। সেকেন্ড কন্ট্যাক্ট হচ্ছে যে অলরেডি ফ্ল্যাগশিপ এসে সব ওই মেজর ট্রিটিমিটি করে গেছে, তারপরে ফলো আপ যে কাজগুলো, যে ওদেরকে এত জিনিস দিতে হবে, এই ফার্দার এই এগ্রিমেন্ট করতে হবে, হ্যান ত্যান, মানে এগুলো বোরিং কাজ বেসিক্যালি, ওই কাজগুলো ওরা এসে করে আর কি। সো এইরকম একটা শিপ, ওদের মধ্যে এই একদম লো ক্লাস যারা অফিসারগুলো আছে, ওদের লাইফ ইন এ ভেরি হিউমারাস ফ্যাশন। এই কার্টুনটা, এই প্রত্যেকটা এপিসোড হচ্ছে 20 মিনিট 22 মিনিট সেরকম একটা এপিসোড। ইট ইজ হিলারিয়াস। বাট ফারুক, যেটা আমার ভালো লাগছে, ওরা কিন্তু স্টার ট্রেকের কোর প্রিন্সিপালস ওটা ধরে রাখছে। দিস ইজ নট অ্যাবাউট এক্সপ্লোরিং স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস, মিটিং নিউ লাইফ ফ্রম সিভিলাইজেশন, বিকজ আই জাস্ট টোল্ড ইউ, ওরা হচ্ছে সেকেন্ড কন্ট্যাক্ট করে, সো দে নেভার মিট এনিবডি ফর দ্য ফার্স্ট টাইম। কিন্তু ওই যে ইভেন দো এটা একটা কমেডি, ফ্যামিলি গাই টাইপের, হ্যাঁ ফ্যামিলি গাইয়ের মতো অত পাগল না, বাট ইউ নো এটা অ্যাডাল্ট ম্যাচিওর কমেডি, এটা বাচ্চাদের হয়তো ভালো লাগবে না, আমাদেরই ভালো লাগবে। সো ওরা কিন্তু ওই যে ফার্স্ট অফিসারকে দেখাইছে যে রাইকার ক্লোন, ওর হিরো হচ্ছে রাইকার মতো হতে চায়, ইজ অ্যান অ্যাকশন ম্যান, বড় বড় কথা বলে, ফুল অফ হিমসেলফ। কিন্তু ওয়েন ডেঞ্জার স্ট্রাইকস, তখন আবার সেই আছে না, হি সেভস এভরিবডি। সো একদিক দিয়ে ওকে পচাইতেছে, বাট আবার যখন দরকার তখন ক্যাপ্টেনটাও, যেমন প্রথম সিজনের প্রথম দিকে ওরা সিনিয়র অফিস থেকে অনেক পচায়, প্রথম দিকে পচায় টচায়, দেন থ্রু দ্য স্টোরিজ, থ্রু দ্য সিজনস, ওই আমরা এবং লোয়ার ডেক্সের ওরা একসাথে ডিসকভার করি যে না, সিনিয়র অফিসার্স, দের ইজ এ রিজন ওয়াই দে সিনিয়র অফিসার্স, বিকজ দে অ্যাকচুয়ালি নো দিস শিট। সো এইটা আমার ভালো লাগছে, যে দে অ্যাকচুয়ালি হ্যাভ রেসপেক্ট ফর দ্য লোয়ার, রেসপেক্ট ফর হোয়াট জিন রডেনবেরি ট্রাইড টু বিল্ড। জিন রডেনবেরি হচ্ছে স্টার ট্রেকের প্রণেতা। সো এটা হচ্ছে, সো ইটস এ ফ্যান্টাস্টিক সিরিজ। এটা অ্যামাজন প্রাইমে আছে, প্রথম 2টা এপিসোড আছে, প্রথম 2টা সিজন আছে, থার্ড সিজনটা এখন ড্রপ করে নাই। এনিওয়ে, সো যে কারণে বললাম যে এই স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস এবং এই লোয়ার ডেক্স, যেটা খুব ভালো লাগছে, দের ইজ আ ক্রস ওভার এপিসোড, যেখানে এই ছবিতে এই যে এই একদম এই ডান দিকে যাকে দেখছেন, হি ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, আর একদম বাম দিকে যে এই ব্ল্যাক একটা মেয়ে দেখছেন, এ হচ্ছে মেইন, এই দুইজন মোরলেস দ্য মেইন প্রোটাগনিস্ট, এবং ওদের সাইড কিক হচ্ছে বাকি দুইজন। So এরা দুইজন হঠাৎ করে ওই যে দোস্ত সিটি অন দ্য এজ অফ ফরএভার মনে আছে, যে একটা পোর্টাল ওরা পায়, ওখান দিয়ে ওরা সান ফ্রান্সিসকোতে চলে যায় ইন দ্য 1960s। আই ডোন্ট নো ফারুক ইফ ইউ রিমেম্বার, ইটস ওয়ান অফ দ্য, ইটস অ্যান এমি নমিনেটেড সিরিজ এপিসোড। সো ওই গেটটা ওরা ইনভেস্টিগেট করতে চায়, বললাম না ওদেরকে বোরিং কাজ দেওয়া হয়, এটা অনেক বছর ধরে গেটটা কাজ করে না, সো ওদেরকে রুটিন মেনটেন্যান্সের জন্য পাঠায়, তোরা গিয়ে দেখ গেটটার কী অবস্থা। ওরা গেছে, তখন হঠাৎ করে গেটটা কাজ করে, এবং দে গেট থ্রোন ব্যাক টু দ্য, মানে অ্যাবোর্ড দ্য এন্টারপ্রাইজ উইথ ক্যাপ্টেন পাইক। সো ওই one of the ensign Boimler, he's a big fan of all of these people. মানে এরা সবাই এন্টারপ্রাইজ ক্রু, মানে এরা হচ্ছে লেজেন্ডারি, বেস্ট অফ দ্য বেস্ট। সো দে অল গো অন টু বিকাম লেজেন্ডস, রাইট? সো ওর রিয়াকশন টু অল অফ দেম, ওর রিয়াকশন, নাম্বার ওয়ানকে দেখে ভয়ে কথাই বলতে পারে না। নাম্বার ওয়ান হচ্ছে একটা মেয়ে, সো ওকে দেখে কথাই বলতে পারে না, এই উই হ্যানতে, মানে এত, তারপরে লাস্টে বের হয় যে কেন হি ওয়াজ সো অস্ট্রাক উইথ, মানে ওয়াই হি কুডন্ট স্পিক ইন ফ্রন্ট অফ নাম্বার ওয়ান, এটা পরে বের হয় আর কি। এত সুন্দর করে দেখাইছে, মানে ও মাঝখানে ঝামেলায় পড়ে, সো তখন ক্যাপ্টেন পাইক ওদেরকে ডাকে ওদের রুমে, ওনার রুমে, তখন বলে যে তোমাদেরকে আমি তোমাদেরকে কোয়ার্টারে বন্দি করে রাখতেছি। তখন ওর পার্টনার যে মেয়েটা বলে কি, স্যার প্লিজ ডোন্ট থ্রো হিম ইন দ্য ব্রেক, বিকজ ও লাস্ট হ্যালোইনে আপনি হয়ে গেছিল, আপনি শিখে গেছিল, সো ওটা নিতে পারবে না যে ওর হিরোকে জেলে ভরছে, ওটা নিতে পারবে, সো ইট ওয়াজ মাই ফল্ট, আমাকে জেলে পাঠানো, মানে এই লেভেল আর কি। মানে ইজ ওয়ান্ডারফুলি রিটেন, বিউটিফুলি ডিরেক্টেড, ওয়ান্ডারফুলি প্রডিউসড, ভেরি ওয়ার্ম একটা সিরিজ। বোথ স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস এবং লোয়ার ডেক্স দুটো হচ্ছে ভেরি ডিফারেন্ট ফ্লেভার্স, বাট স্টার ট্রেকের যে ফিলসফিগুলো দুটোতেই খুব সুন্দর করে ফুটে আসে আর কি। সো আজকে যে স্টার ট্রেকগুলো নিয়ে কথা বললাম, আই হাইলি রেকমেন্ড, তোকে তো রেকমেন্ড করবোই, সবাইকে আমি রেকমেন্ড করবো যে ডিফারেন্ট কিছু দেখেন। এই ক্রাইম থ্রিলার, ড্রামা, এই আর্ট ফিল্ম, ইন্ডি ফিল্ম সবাই তো আমরা দেখি। লেটস ওয়াচ এ বিট অফ সাইফাই, যেখানে অ্যাকচুয়াল সুন্দর সুন্দর মেসেজ ওরা দেয় উইদাউট বিটিং ইট ওভার আওয়ার হেডস উইথ এ হ্যামার। সো লেটস ডু দ্যাট। এনিওয়ে ফারুক, আজকে তো আমাদের সব, হ্যাঁ আজকে সব হয়ে গেল মাশাল্লাহ। এখন লেটস ডাইভ ইনটু দ্য কমেন্ট সেকশন। বিসমিল্লাহ।
প্রথমেই দেখতে পাচ্ছি রজত ভিক্টর দি রোজারিওস হিয়ার, মেটাল অ্যান্ড ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ রজত। দীপ্ত ইজ হিয়ার, সালাম 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 টু আস, সালাম টু ইজ Hey, ওয়েল। Mohammad Nasiruddin is here. Finally watched Lawrence of Arabia. What a movie! True masterpiece. I should have watched the movie in 1962, although I don't know where I was in 1962. এটা ভালো হয়েছে। লরেন্স অফ এরেবিয়া আমি ছোটবেলায় দেখছিলাম, আর ইট ওয়াজ এপিক একটা মুভি। বড় হওয়ার পরে দেখি নাই। ফারুক? এটা হলো ওই ছোটকালে মুভি অফ দ্য উইক ফ্রাইডেতে কোন সময় ইয়েস। একটা ইয়ের মধ্যে দেখা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সো নাসিরুদ্দিন কন্টিনিউজ। আচ্ছা, একই কথা, অসুবিধা নেই। সাইদ আদিব ইজ হিয়ার, সালাম সাকিব ভাই, ফারুক ভাই। ইয়েস, থ্যাংক ইউ সবাইকে সালাম দেওয়ার জন্য। তোমার সবার নাম লিখতে হবে না ভাইয়া, তুমি সালাম এভরিবডি দিলেই হয়ে যায়, অথবা সবাইকে সালাম, তাহলে কিন্তু হয়ে যায়। ইটস ফাইন, কষ্ট করার দরকার নেই, বাট থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে সালাম দেওয়ার জন্য। এই আলিফ ইজ হিয়ার, হ্যালো লাভলিজ, মিস ইউ গাইস, ডাইং ফ্রম দ্য অ্যানোয়িং কেমিক্যাল ডাস্ট। আল্লাহ, এই পুরা বাসার আচ্ছা, let টাইম us রিটায়ার করতে clarify. গেলে। This is not a radioactive factory. আলিফের টাইলস নষ্ট হয়ে গেছে, ওই টাইলস বসানোর জন্য অনেক ধুলাবালি, অনেক ইয়ে। That's the chemical that she's talking about. দামিল ইজ হিয়ার, গুড ওল্ড দামিল। ইয়াইক্স, হোপ দ্য মোর প্রবলেমস গেট ফিক্সড। ইয়া, ওই তো আমি এই 7 দিন দেখবো, তারপর ইনশাল্লাহ যদি দেখি যে পাইপ ফিক্স হয়েছে, তাহলে এই রিপেন্ট। নাহলে কানাডা তামিল তোমার বাসায় আসতেছি। নাসির কন্টিনিউজ। ফেডেরিকো ফেলিনি অ্যান্ড ইংমার বার্গম্যানদের কয়টা ফিল্ম দেখেছেন? ইংমার বার্গম্যানের আমি দুটা দেখছি। ফেলিনি আমি বোধহয় একটাও দেখি নাই। Why are they so important in film history? Every film school teaches their films first. Hollywood directors also were hugely influenced by them. আমি একটু করে জানি ফারুক, আমি জানি তুই কত জানিস। ওরা অনেক নতুন ডাইমেনশন নিয়ে আসছে টু স্টোরি টেলিং। মানে হলিউডে একটা পার্টিকুলার স্টাইলে ওরা গল্প বানাতো, গল্প বলতো, একটা স্ট্রাকচার ফলো করতো। এই ইউরোপিয়ান ফিল্ম মেকার্স ব্যাক ইন দ্য 50s and 60s, ওরা ওই ডাইমেনশনটা ব্রেক করে ওরা নতুন কিছু ফরম্যাটিং নিয়ে আসে, স্ট্রাকচার্স নিয়ে আসে। দে ব্রেক দ্য হলিউড স্ট্রাকচার বেসিক্যালি। যে কারণে আসলে ওরা এত সমাদৃত, সবাই সবাই ওদেরকে এত ইম্পর্টেন্স দেয় যে দে অ্যাকচুয়ালি হেল্প ডেভেলপড। আমরা এখন যে মডার্ন মুভিগুলো দেখি, বিট একটা ব্লকবাস্টার মার্ভেল মুভি, বিট একটা জাপানিজ মুভি, বিট একটা কোরিয়ান ফিল্ম, বিট বলিউড ফিল্ম, বিট বাংলাদেশের ফিল্ম, অজান্তেই মানে এখন একটা ডিরেক্টর যখন মুভি বানাচ্ছে, সে কিন্তু না জেনেই এই ফ্রেডরিক ফেলিনি, ইংবার বার্গম্যান ওদের অনেক টেকনিকগুলো ইউজ করছে। এগুলো না জেনে করছে। বিকজ এই টেকনিকগুলো সবাই ইউজ করছে ওদের ছবিতে আফটার লার্নিং ইট ফ্রম দেম। সো এগুলো এখন চলে, ওটাই ফিল্ম ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সো আমি কম জেনে এতটুকু বললাম আর কি। ফারুক, ক্যান ইউ অ্যাড এনিথিং টু দিস? I cannot add anything to this. ওকে। But জেনে ভালো লাগলো সাকিব, তুই যতটুকু কম জানিস ওইটার ভিতরে জেনে ভালো লাগলো। Damil continues, my son, a lifelong supporter of your show. Oh, acha, literally lifelong. Cheers. Wants to know what the tiny toys are in Shakib Bhai's background. একটা episode on those action figures এখন সময়ের দাবি। ওকে, এটা একটু কষ্ট হবে, বাট ভালো কথা বলছে দামিল। I will do that. I will do an episode on that. Thank you for this. I must do it in fact. যে সারা জীবন ধরে এই শোয়ের ফ্যান ফ্রম বার্থ, ওর জন্য এটা ছোট্ট একটা প্রয়াস হবে আমার জন্য। I'll do it. সজীব তানভীর বলছে হ্যালো টু ইউ ওয়েল। জাওয়ারুল মিম অনেক ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রচুর ভালোবাসা দিচ্ছেন আবদুল্লাহ শামাল, থ্যাংক ইউ। হাউ এক্সাইটেড ইউ গাইস অ্যাবাউট নিউ ডিসি মুভিজ? আই অ্যাম এক্সট্রিমলি এক্সাইটেড। আমি পুরো উল্টা হয়ে গেছি। আগে আলিফ ইউজ টু বি এক্সাইটেড অ্যাবাউট ডিসি, এন্ড আই ওয়াজ লাইক ধর ডিসি শেষ এসেই, এন্ড আই ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট মার্ভেল। নাও ফারুক, আই এম নট এক্সাইটেড অ্যাবাউট মার্ভেল। আমি ফার্স্ট এপিসোড হাফ দেখে ঘুমাই গেছি, উঠে মনে হচ্ছে ঘুমটাই বেটার ছিল। সো আমি আর দেখি নাই, আমি দেখবো না। সো আম নট গোনা ওয়াচ দ্যাট। দিস ইজ মাই, আমি হোয়াট ইফ অ্যানিমেটেড সিরিজ 4টা এপিসোড দেখে আর শেষ করি নাই, বা এগুলো দেখি নাই, দেখবো না। সো দিস ইজ মাই এক্সাইটমেন্ট উইথ মার্ভেল। ডিসি নিয়ে আমি খুবই এক্সাইটেড। জেমস গান ইজ মেকিং অল দ্য রাইট নয়েজেস। ও প্রথমে বলে দিছিল যে আমি কোনো কমপ্লিট স্ক্রিপ্ট ছাড়া মুভি শুটে যাব না। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো খুবই অবভিয়াস একটা কথা। না, হলিউডের প্রচুর সিচুয়েশন আছে যেখানে মোটামুটি একটা স্ক্রিপ্ট দাঁড় করিয়ে ওরা শুটে চলে যায়। ওয়াই? বিকজ ওদের একটা টাইম কমিটমেন্ট থাকে এর জন্যে। So I think I'm very excited about Superman Legacy. I'm very excited about Brave and the Bold. Very excited about the Green Lanterns, the series. Very excited about Booster Gold. Everything that's on the slate, I'm extremely excited about. Farouk, what about you? I am not at all excited about DC, and I agree with you on Marvel. মানে এখনো ওইটা হয়ে গেছে যে I'm seriously feeling the fatigue. মানে আছে না, James Gunn has a tough job and he has to prove himself to me. কারণ দিনের শেষে আছে না যে you have made some critical decisions.
when you came in. আর প্রত্যেকটা সাকিব যদিও এই সব কিছু একদম হোল হার্টেডলি সাপোর্ট করতেছে, আমার ইয়ে হইলো যে ভাই ইফ ইউ ওয়ান্ট মি টু সাপোর্ট ইউ দেন ইউ হ্যাভ টু প্রুভ টু মি যে এই ডিসিশন যেগুলি তুমি নিছো, যেগুলি আর ভেরি ভেরি লার্জ, ভেরি ক্রিটিক্যাল, এইগুলি তুমি বুঝে শুনে নিছো। আর এইটা আমি এখন পর্যন্ত ওর কাজ না দেখে ওর অ্যাকচুয়াল নিয়তটা বুঝতেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত কাজ না দেখবো, নিয়ত অনেক ভালো হতে পারে, কাজটা ওইরকম ভালো যদি না হয়, তাহলে আই এম নট গোয়িং টু বি সো রাইট নাও আই এম এরিং অন দ্য সাইড অফ কশন, ওকে, দ্যাটস গুড ব্যালেন্স, ভেরি গুড ব্যালেন্স। জাস্ট আমি গোয়িং অ্যাকচুয়ালি অন দ্য জানি না, সাইড অফ কশন। তুই আরিং অন দ্য সাইড অফ কশন, আর আই থিঙ্ক আলিফ এখনো জেমস গানের উপরে ক্ষেপে আছে কারণ হেনরি ক্যাভিলকে কারণ নেন। হেনরি ক্যাভিলকে বাদ দিচ্ছে, হ্যাঁ। So, এই হলো আমাদের অবস্থা। আচ্ছা, দামিল একটা ভালো প্রশ্ন করছে, কোয়েশ্চেন অন অসময়, হাউ মাচ অফ দ্য সাকসেস ইজ বিকজ অফ দ্য স্ক্রিপ্ট কম্পেয়ার টু দ্য সিনেমাটোগ্রাফি অ্যান্ড দি অ্যাক্টিং? আমি বলবো যে স্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ সাকসেসফুল ফিল্ম, যাই হোক অ্যাক্টিং, যাই হোক, বাট for the script to come alive, you need great acting because actors are the vehicles of the story. So without great acting, a great script does not come alive. You have a lot of movies যেখানে স্ক্রিপ্ট অত ভালো না, স্ক্রিপ্ট খুবই অর্ডিনারি, কিন্তু সিনেমাটোগ্রাফি বা ডিরেকশন অ্যান্ড অ্যাক্টিং দিয়ে জিনিসটা বের হয়ে চলে আসছে। প্রচুর অ্যাকশন মুভি বা থ্রিলার যেগুলো আমাদের খুবই পছন্দ, ওগুলো কিন্তু দেখা যাবে এটা, তাই না ফারুক? এটা অ্যাবসলিউটলি সাকিব, তুই যে লাস্টের পয়েন্টটা বললে আমি ওটাই বলবো দামিল। আমি ইনফ্যাক্ট দামিল, তুমি যদি চিন্তা করে থাকো মুভি লাইক লেটস সে শাইনিং, অথবা ধরো তো তোমার ইন টার্মস অফ এই দ্য জন উইক, দিজ আর অল ফিল্ম এক্সপিরিয়েন্সেস যেখানে সিনেমাটোগ্রাফিটা যদি অন পয়েন্ট না হইতো, তাইলে কিন্তু লার্জ পার্ট অফ ডাজন্ট ম্যাটার এক্সপিরিয়েন্স কত ভালো, মানে স্টোরি টেলিং কত ভালো হয়েছে, ডাজন্ট ম্যাটার অ্যাক্টিং কত ভালো হয়েছে, আমি কিন্তু অত বেশি এনজয় করতে পারতাম না। সো আই থিঙ্ক দ্য স্ক্রিপ্ট, ইট ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট হোয়াট কাইন্ড অফ স্টোরি ইট ইজ, যে সিনেমাটোগ্রাফি কত ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। অসময়ের মধ্যে লার্জলি আমার কাছে মনে হয়েছে সিনেমাটোগ্রাফি ওয়াজ নট ক্রিটিক্যাল, ও যে গল্পটা বলার চেষ্টা করছে ওই গল্পটা বলতে পারছে, রাইট। কিন্তু সিনেমাটোগ্রাফি ভালো হলে এটার এক্সপিরিয়েন্সটা ততটুকু ভালো হইতো। কিন্তু এটা যদি অন্যরকম, যদি ফর এক্সাম্পল একটা হরর হইতো, একটা হরর অথবা ওইরকম ভাবে একটা থ্রিলার হইতো, তাইলে কিন্তু সিনেমাটোগ্রাফি would have been critical to me actually enjoying this or not. না, অ্যাবসলিউটলি, মানে ইভেন এই কেসেও সিনেমাটোগ্রাফি যদি যেটা বললি যে বেটার হলে এটা একটা লেভেল আপ হইতো, মিউজিকটা বেটার Yeah. হলে লেভেল আপ হইতো, বাট আমি বলবো যে ইন দ্য কেস অফ দিস পার্টিকুলার ফিল্ম দ্য সাকসেস ইজ বিকজ অফ বোথ দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য অ্যাক্টিং, এই দুইটা অসম্ভব ভালো হয়েছে, এটা আমি বলবো আর কি। আসিফ রাতুল ইজ হিয়ার, ইজ ইট ড্রামা অর ফিল্ম? ইট ইজ ডেফিনেটলি আ ফিল্ম, ইটস আ 2 ঘন্টা 45 মিনিটের একটা ফিল্ম। 2 ঘন্টা 45 মিনিটের ড্রামা অথবা নাটক আমরা যেটাকে বলি সেটা হয় না। আমরা বলছি এটাকে নাটক লাগছে বিকজ নাটক বলতে আমরা মিন করছি ছোট পর্দার কাজ, টিভি দেখতে দেখতে যেরকম লাগে সেরকম আর কি। যে ইভেন হলিউডে অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন ফিল্ম অ্যান্ড টিভি অনেক কমে গেছে। ইফ ইউ ওয়াচ ব্রেকিং ব্যাড, ওটা পুরোটা ভেরি সিনেম্যাটিক। ব্রেকিং ব্যাড দেখে কেউ বলবে না যে আমি টিভি দেখছি, এক্সট্রিমলি সিনেম্যাটিক ভাবে ইয়ে করছে। এখনকার দিনে যদি যখন কথা এখন যদি আমরা স্টার ট্রেক দেখি, নতুন যেই সাইফাই শোগুলো হচ্ছে, এক্সট্রিমলি সিনেম্যাটিক, ওটা একদমই টিভি স্ক্রিন মনে হবে না। সো আমরা নাটক বলছি, নাটক ফিল লাগছে বিকজ ওই সিনেমাটোগ্রাফিটা এবং মিউজিকটা জিনিসটাকে ছোট পর্দার একটা ফিল দিছে, বড় পর্দার ফিল দেয় নাই, বাট ডেফিনেটলি ইটস আ ফিল্ম। Hello, Bolche, Saurav Saha, hello to you as well. He continues, I'm a long time follower of the show. Have you guys watched the tech sitcom in HBO Silicon Valley? I think it's very unique and you guys will love it. Silicon Valley, আমি মনে হয় লাস্ট 2টা সিজন ছাড়া সব দেখছি, যতটুকু দেখছি খুব ভালো লাগছে, বাট একটা পর্যায়ে আমার গিয়ে মনে হচ্ছে ফারুক যে একই কাহিনী রিপিট করতেছে ওরা বারবার, ওই একটা বিশাল প্রবলেম একই। সো আমি চারটা না 3টা সিজন দেখে আমরা কাছে হয়েছে, আই হ্যাভ ওয়াচড ইনাফ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট ইট ওয়াজ ভেরি ইউনিক এবং অসম্ভব জোশ। ফারুক? I loved it. I loved it. I think it's something যেটা for the time and for the characters and everything, sitcom-এ যা যা হওয়া উচিত, I think it's reached somewhat of a cult status. ওরকম mass level ইয়ে হয় নাই, but very enjoyable, and you're right. I did love it. নাম আসেনি, বাট কমেন্ট এসেছে, ফেসবুক ইউজার, বাট মেকিং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ ফিল্ম, সামটাইমস গেটিং স্লো, বাট ইরেশ ভাই ওয়াজ অসম। অ্যাবসলিউটলি, আই থিঙ্ক Yes. উই আর ইন দ্য সেম পেজ। কন্টিনিউস ফেসবুক ইউজার শামিম আচ্ছা অন্যদেরকে ডাকছে, খুব ভালো, এখনও ডেকে যাচ্ছেন, ভেরি গুড। জানাতুল মাফিজ হিয়ার, I'm in Bangladesh for 60 days. Somehow my Facebook account got hacked. Don't know how I'm gonna get back. Oh no. Well, first of all, great to have you here in Bangladesh. But এটা তো খুব বাজে কথা বললে, অনেকের অ্যাকাউন্ট হ্যাকড হচ্ছে।
তুমি একটু সার্চ দাও যে ওয়েন মাই ফেসবুক হ্যাজ কোন ইমেল অ্যাড্রেসে আমি ইমেল করব। দ্যার আর স্পেসিফিক ইমেল অ্যাড্রেসেস, এটা গুগল সার্চ করলেই পাবা। ওখান থেকে ওই ইমেল অ্যাড্রেসে রাইট এন ইমেল যে আমার এটা গট হ্যাকড এটসেট্রা এগুলা, তারপর ইনশাল্লাহ দে উইল হেল্প ইউ আউট হোপফুলি। আমারও হ্যাক হয়েছিল, ইট ওয়াজ আ ভেরি ভেরি টাফ টাইম ফর মি, অনেক ঝামেলা হয়েছে আমার ফেরত পেতে। Mohammad Fahad Faisal is here. Osomoy, each and every character acting was mind blowing, especially the crime reporter Jibon and Iris Zagar as a police role, but I expected the storyline could be more powerful. Endingটা একটু ডিফারেন্টলি করলে এই জিনিসটা, ওর হাতে কিন্তু সব ছিল, রাইটারের হাতে সব ছিল, বাট এন্ডিং এ ঠিক মতো সাজাতে পারেন না আর কি। বাট অ্যাবসলিউটলি এগ্রিড ফারুক। absolutely. অলরাইট, মোহাম্মদ ফাহাদ ফয়সাল বলছে অসময় ইচ এন্ড এভরি ক্যারেক্টার অ্যাক্টিং, আচ্ছা এটা একই হয়ে জিনিস। গেছে, একই জিনিস আসতেছে। নাজমুল গাজী ইজ হিয়ার। ফারুক ভাই দ্য রেলওয়ে ম্যান দেখলাম, রেলওয়ে ম্যান দেখেন নেটফ্লিক্সে, একই নেটফ্লিক্সে এসিআই, স্টোরি অ্যাক্টিং দারুণ। এগেন আগামী দিন গিক মিথ রিভিউ চাই, যাতে সবাই একটা ভালো শো সবাই। রেলওয়ে ম্যান নাজমুল গনি তুমি শুনে খুশি হবে, আমরা অনেক আগেই রিভিউ করে ফেলেছি, কারণ ফারুক এটা Yes, অনেক আগেই দেখে চলেছে। ফারুক কিছু yes. বলতে চাস রেলওয়ে ম্যান নিয়ে? না, বাট প্লিজ গো ব্যাক, আমাদের কোন একটা পুরোনো এপিসোডের মধ্যে এটা ফুল রিভিউ আছে। আই কমপ্লিটলি এগ্রি, যদিও আমার কাছে এটা আরেকটু ভালো মনে হয়েছিল, শেষের দিকে একটু বেশি বলিউড ফিল্মি স্টাইল বানিয়েছে, বাট সবাই লার্জলি এটা বলতেছে। লার্জলি আমার কাছে ইট হ্যাজ আ লট অফ পোটেনশিয়াল। মজার একটা শো সিরিজ, খুব ভয়াবহ একটা গল্প নিয়ে বানানো হয়েছে। সো ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ কামিং ফ্রম। প্লিজ ডু গো ব্যাক এন্ড ওয়াচ দ্যাট রিভিউ। এইটা তো খুব ভালো করছে, জেরেক্স 1990 খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট করেছে। হ্যালো এভরিওয়ান, ডিড ইউ সি দ্য হোল্ড ওভার্স? পল জেমাটি মে উইন দিস ইয়ার্স অস্কার রাদার দ্যান কিলিয়ান মার্ফি। ফারুক তুই তো হোল্ড ওভার্স আগেই দেখছিস, আমি জানি না হোল্ড আলিফ ওভার্স দেখছে দেখে কিনা। ইট ওয়াজ ইন মাই টপ 10 গত ইট বছরের ওয়াজ ইন ইউর ফিল্মের টপ ভিতরে। 10। আমি সো এটাই উইকেন্ডে দেখছি, আমি উইকেন্ডে হোল্ড ওভার্স দেখছি। হ্যাঁ, আই রিয়েলি এনজয়েড ইট, বাট আমি ফর হোয়াট এভার রিজন সবাই কেন এত লাফাচ্ছে ওই ইম্প্যাক্টটা আমার হয়নি। জাস্ট লাইক 12 ফেল দেখে তোর আর আমার একটা ডিফারেন্ট রিয়াকশন হয়েছে, ইউ থট ইটস এ গুড মুভি, বাট হ্যাঁ, এত লাফালাফি কিছু নাই। আমারও এই 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 ছবিটা দেখে হোল্ড মনে ওভার্স। হয়েছে, হোল্ড ওভার্স দেখে মনে হয়েছে যে ইয়েস ইটস এ গুড ফিল্ম, আই লাভ পল জেমাটি, হ্যাঁ, বাট এটা তো কিলিয়ান মার্ফির সাথে কম্পিটিশন আসার প্রশ্নই উঠে না। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড মানে হব এগুলো যদি আমার মনে কিলিয়ান হয়েছে আর কি। মার্ফিকে ওরা করে পল জিয়ামাটিকে এই রোলের জন্য দেয়। পল জিয়ামাটি অবশ্যই একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এটা ফিল্মটা তো আসলে এই দুইজন ক্যারেক্টারকে নিয়ে বানানো হয়েছে, লার্জলি তিনজন ক্যারেক্টারকে নিয়ে, আর তিনজনই খুব ভালো করছে। বাট কিলিয়ান মার্ফি আই বিলিভ হি সেট আ ডিফারেন্ট মানে লেভেল অফ অ্যাক্টিং। ওইটাই। আর পল জেমাটি আমার কাছে হলো ভালো লাগছে, আমার কাছে মজা লাগছে যে এই স্টোরিগুলোই মজা লাগে। ফার্স্ট অফ অল ইট ইজ ইন দ্য উইন্টার, সো আমি অলরেডি ইন, স্নো আছে ওখানে, ঠান্ডা, একটা বিশাল একটা বাসায়, স্কুলে মাত্র 3-4 জন আছে, এই যে লোনলিনেস এগুলো আমার খুব পছন্দ। সো সেটিংটাই আমার পছন্দের, আমার খুব মজা লাগছে। পল জেমাটির রোলটা খুব ইন্টারেস্টিং ছিল। ম্যারি নাকি ওদের যে একটা কেয়ারটেকার থাকে, হ্যাঁ, কুক থাকে, ওর হ্যাঁ, মহিলার অ্যাক্টিং খুব ভালো লাগছে। এগেন এই 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 মুভিতেও কিন্তু বেশ কিছু মেসেজিং আছে, কিন্তু কোনো মেসেজ কিন্তু হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিয়ে দেখায় না। ইটস হ্যাঁ, জাস্ট সুন্দর করে ইয়ে করে দেয়। ইটস এ ভেরি সুইট একটা স্টোরি, বিটার সুইট একটা স্টোরি, ইনফ্যাক্ট সুইট না, বিটার সুইট একটা স্টোরি অ্যাবাউট ওয়ার লাইফ টেক্স ইউ, ইউ ডোন্ট নো কার কি হবে কখন কেউ জানে না ইত্যাদি। সো ইটস এ নাইস ফিল্ম, বাট ফারুক আমার কাছে দেখে না মানে কোথায় গিয়ে না আমার কাছে আই ফিল লাইক ইটস নাথিং রিয়েলি নিউ হিয়ার। মানে তোর নো কি দেয়ারস এরকম নট, মনে হচ্ছে? দেয়ারস নাথিং, নট। নাথিং নিউ। মানে কথা কথা তুই যদি ওই মুভিটা দেখিস যে অ্যানাটমি অফ এ ফল, অ্যানাটমি অফ এ ফল ওয়াজ লাইক ওয়াও, মানে ব্লু মি ওয়ে, লাইক এটা কি দেখলাম বুঝছিস? ইটস লাইক ইফ ল অ্যান্ড অর্ডার একটা এপিসোড ওয়াজ অ্যান আর্ট হাউস ফিল্ম, বুঝছিস? ইনসেন লাগছে জিনিসটা। সো হোল্ড ওভার্স দেখে আমি ওই ফিলটা পাই না। আই এনজয়েড ইট, আমার মজা লাগছে, খুব সুন্দর লাগছে, এই আর কি। আমার কাছে 1970s বরফের মধ্যে বস্টনে একটা আমার কাছে মনে হচ্ছে দিস ইজ আ পারফেক্ট 1970s স্টোরি। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ইটস আ পারফেক্ট 1970s স্টোরি। চারিদিকে সবাই বিড়ি খাচ্ছে, হ্যাঁ, প্রিন্সিপাল রুমে প্রিন্সিপাল বিড়ি খেতেছে, ক্যান্টিনে ক্যান্টিনে সবাই বিড়ি খাচ্ছে, সব জায়গায় সবাই বিড়ি খাচ্ছে। পার্সি পটার বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট হ্যারি পটার রিভিউট, ইজ ইট কামিং টু সুন? এটা আসলে ওরা একটা, মানে আমরা যদি ওয়ার্নার ব্রাদার্সের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি ফারুক, যে ওরা একটা বিলিয়ন ডলার প্রপার্টি নিয়ে বসে আছে, চুপচাপ বসে আছিস। দে আর নট ইউজিং ইট। সো এখান থেকে আই টোটালি আন্ডারস্ট্যান্ড ওরা কেন নতুন করে জিনিসটা রিভ্যাম্প করতে চায়। এবং আমি যেটা শুনলাম যে যেটা সবসময়ই হয়, একটা বই থেকে যখন একটা সিরিজ অথবা একটা মুভি হয়, স্পেশালি বই থেকে যখন মুভি হয়,
বইয়ের প্রত্যেকটা জিনিস তো ওটা সম্ভব না এই হ্যাঁ মুভিতে নিয়ে আসার, কারণ ওই টাইমটা আসলে নাই, রাইট? সো হ্যারি পটার মুভিগুলো অনেক ভালো করেছে, যতটুকু সম্ভব ভালো করেছে, কিন্তু যারা রিয়েল পটার হেডস, আই এম শিওর ইউ ওয়ান অফ দেম, পার্সি পটার, সো ওদের একটা কমপ্লেন সারা জীবন ছিল যে না, বইয়ের ওই জিনিসটা ওরা ঠিকমতো দেখায় নাই, এটা ভালো মতো ইয়ে করে নাই। আমারও এসব কমপ্লেন আছে। আই অলওয়েজ ফেল্ট যে আমার কাছে হ্যারি পটারের ওরা যে দোস্ত গেমটা খেলে, কি জানি নাম, ওই স্নিচ মিচ নিয়ে, কুইডিচ, কুইডিচ আমি কিন্তু হ্যারি পটার বইয়ের কুইডিচ গেমটার বিশাল ফ্যান। যেভাবে জেকে রাউলিং কুইডিচ গেমটা প্রেজেন্ট করছে আমাদেরকে, তারপরে হ্যাঁ কুইডিচ ওয়ার্ল্ড কাপ হয়, এই হয়, ভিক্টর ক্রাম, হ্যাঁ এই যে নামটা মনে আছে, ভিক্টর ক্রাম। সো আই রিয়েলি এনজয়। তারপরে লি জর্ডানের যে কমেন্ট্রি, উল্টা পাল্টা কমেন্ট্রি দেয়, তারপরে আবার হ্যাঁ প্রফেসরের সঙ্গে ম্যাকগনাগলের সাথে ঝাড়ি মারে, এগুলো আমরা কমেন্ট্রিতে শুনি। আই থট দে ডিড নট ডু দ্যাট সার্ভিস। এই পুরো কুইডিচ ব্যাপারটা খুবই ভিজুয়ালি যা দেখানোর দেখাইছে, ও আচ্ছা লোকজন লাফালাফি করতেছে, বাট দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ কুইডিচ, এর আশেপাশে জড়িত যে ব্যাপারগুলো, আই ফেল্ট এটা লার্জলি মিসিং ছিল ইন অল দ্য ফিল্মস। সো এটা আমার পার্সোনাল একটা কমপ্লেন এখানে আছে। সো যারা আমার থেকেও বেশি পটার হেডস, তাদের আমি শিওর আরও বেশি কমপ্লেন আছে। সো এইগুলা অ্যাড্রেস করার জন্যই ওরা আসলে ভাবলো যে তাহলে আমরা একটা ডিপ ডাইভ দিয়ে একটা সিরিজ বের করি, যেটা ওরা আই থিঙ্ক কাজ করতেছে, যদি অনেকদিন কোনো কিছু শুনি নাই, বাট দে আর সাপোজ টু বি ওয়ার্কিং অন এ সিরিজ। সো আমি অ্যাকচুয়ালি আই ফিল যে আমরা যদি ওয়ার্নার ব্রাদার্সের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে কেন আমি এত বড় একটা প্রপার্টি নিয়ে বসে আছি, অনেক সময় তো হয়ে গেল। সো এই কোয়েশ্চেনটা আনসার করতে হবে, যে আনসারটা হচ্ছে উই হ্যাভ টু ডু সামথিং উইথ দিস প্রপার্টি। অ্যান্ড মুভি না করে সিরিজ করলে, গেম অফ থ্রোন স্টাইল আছে না, রিয়েল ডিপ ডাইভ দিয়ে জিনিসটা যদি করে, তাহলে কিন্তু আমরা নতুন একটা লুকে হ্যারি পটারকে পাবো, হ্যারি পটারের এই স্টোরিটা পাবো। সো আই ডোন্ট থিঙ্ক ইটস কামিং টু সুন। আই থিঙ্ক ইটস ফাইন। ফারুক? I'm always interested in যেমন তুই এই যে স্টার ট্রেক নিয়ে গল্প হইলো, স্টার ওয়ার্স নিয়ে, these are all properties যেটার চারপাশ দিয়ে the thousands of other characters, other stories just waiting to be told. আর আমরা যারা মানে যারা এই একটা ইউনিভার্স পছন্দ করি, we want to see more of this universe. মানে there is a little bit of delight and joy in saying ও এরকম ভাবে হইতে পারে, এরকম ভাবে হইতে পারে। সো এরকম যদি ওরা মানে if they are going to build on this universe rather than তুমি এই গল্পটাই শুনছো, যেমন ব্যাটম্যান, তুই ব্যাটম্যানের আবার গল্প শোন, আবার গল্প শোন, স্পাইডারম্যান কেমন হয়েছে আবার, if they don't follow that formula and keep on telling me the same story over and over again, if they add something new, either storytelling এ অথবা নতুন একটা tangent অথবা নতুন একটা plot line নিয়ে আসে, then yes, absolutely I'm up for it. Cool. Shada Shub is here, but hello everyone, hello to you as well. Hello. Asanul Haq is here. I couldn't hold my laugh when Farooq Bhai said Faria Tasnim and Shakib Bhai correct him with Tasnim Faria. Not criticizing or anything. Criticism that কিছু নাই. Just found it তাসনিয়া humorous. ফারিন। Tasnia Farin. আচ্ছা ও really আমিও ভুল sorry বলছি, and সবাই সবাই ভুল বলছি আমরা। বাহ বাহ, খুব সুন্দর। ফারিয়া তাসনিম সবার তাসনিম ফারিয়া রেড তাসনিয়া রেড ফারিন। কার্ড ফর অল অফ আস। রেড কার্ড ফর Very অল অফ আস। sorry তাসনিয়া ফারিন and thank you আসানুল হক ইয়েস, এর সাথে তাসনিয়া ভালো থাকার ফারিন, জন্য। রাইট, দ্যাটস উফ। থ্যাংক ইউ আসানুল হক, এইভাবে আমাদেরকে সবার সামনে অপমান করার জন্য। না, আই এম জাস্ট কিডিং। থ্যাংক ইউ আমাদের ভুল ধরে দেওয়ার জন্য। Shada Shubha continues, what would you think would be the lack of Bangladeshi content creators? Lack of proper research or financial limitations? For me, Abrar did way good in Manka Chipai on DOP, music and action direction. Yeah, absolutely. Abrar is extremely talented. And talented people are rare all over the world, ভাইয়া, খালি বাংলাদেশে না, পুরো পৃথিবীতে। জাস্ট লুক এট মার্ভেল গত 2 বছর ধরে কি করছে। সো ট্যালেন্ট মানুষ ওদেরও অভাব আছে। সো আবরার ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। আমাদের ল্যাক হচ্ছে, যেটা আমাকে আগে সবাই বলতো এবং আমি অনেক ফাইট ব্যাক করতাম, পুশব্যাক দিতাম, বাট এখন আমারও মনে হচ্ছে যে আসলেই ইনস্টিটিউশন দরকার, আমাদের একটা ফিল্ম ইনস্টিটিউট দরকার, যেখানে মানুষ গিয়ে কোর্স করতে পারবে, শিখতে পারবে। একটা ইনস্টিটিউট থাকলে কি হয় যে মানে একটা 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 ফ্যাকাল্টি তৈরি হয়, একটা অ্যালামনাই তৈরি হয়, একটা নেটওয়ার্কিং তৈরি হয় ইত্যাদি। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্টের সাথে আসলে আমাদের কিছু প্ল্যান করতে হবে, প্ল্যান ছাড়া তো কিছু হয় না। আমাদের হ্যাঁ গভর্নমেন্ট বেসিক্যালি একটা এফডিসি একটা বানায় রাখছে। এফডিসি কি করে নোবডি নোজ, এফডিসিও যায় না এফডিসি কি হচ্ছে। আমরা খালি দেখি কদিন পর পর কিছু ইলেকশন হয়, হইচই হয়, মারামারি হয়, এই আমরা জানি অ্যাবাউট এফডিসি। সো এফডিসি আসলে কি করছে উই ডোন্ট নো। ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওরা খালি যখনই হিন্দি মুভি নিয়ে আসা হয় ওরা কমপ্লেন করে, এটাই আমি দেখি এফডিসি। ভালো কিছু দেখি না। ভালো কিছু যদি করে থাকে আমাকে জানান, আমি আসলে কিউরিয়াস যে এফডিসি আসলে কি করছে বাংলাদেশের ফিল্ম ডেভেলপ করার জন্য। হোয়াট ইজ এফডিসি ডুইং আমি পার্সোনালি জানি না। সো কেউ যদি জেনে থাকেন আমি একটু জানিয়েন। সো আই ফিল একটা ইনস্টিটিউট দরকার, যেখানে আসলে ছেলে মেয়ে গিয়ে
It doesn't have to be a 2 year course, 4 year course. It could be একটা ডিপ্লোমা টাইপের, যে আমি আসলে নর্থ সাউথে পড়ছি বা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা যেখানেই পড়ছি, ওটা পাশাপাশি আমি ওখানে গিয়ে একটা 1 বছরের ডিপ্লোমা করলাম, 6 মাসের ডিপ্লোমা করলাম। সো এটা হলে আই থিঙ্ক আসলে আপনারা শিখতে পারবো। সো ফর এক্সাম্পল, আমি জানতাম না, তুই এটা জানিস যে আমি বাংলাদেশের যেসব ডিরেক্টর আমি চিনি, আমি ওদেরকে বলি যে তোমরা তো, আমি জিজ্ঞেস করি যে তুমি আসলে ফিল্ম ফার্স্ট শুট করছো কবে, মানে তুমি পার্সোনালি অ্যাজ এ ডিরেক্টর, ডাজেন্ট ম্যাটার নাটক, ডাজেন্ট ম্যাটার শর্ট ফিল্ম, ডাজেন্ট ম্যাটার বাবার পুরনো মোবাইল ফোন দিয়ে করছো, আই ডোন্ট কেয়ার, মাই পয়েন্ট ইজ তুমি শুট করছো কবে। 99% অফ দ্য টাইম আমি শুনছি যে ওয়েন আই ওয়াজ 25 years old, ওয়েন আই ওয়াজ 24 years old। সো আমি তখনই বলি যে এই তো মামা, তুমি কিন্তু 10 বছর পিছিয়ে আসছো। যেমন আমি একজন ফিল্ম মেকার চিনি হুজ অলসো এ মিউজিশিয়ান, আমি নাম বলবো না, বাট ইজ অলসো এ মিউজিশিয়ান। তারপর যে তুমি মামা মিউজিক কবে শুরু করছো, বলে ওয়েন আই ওয়াজ 16। এক্স্যাক্টলি, আর ফিল্ম কবে শুরু হলো, আই ওয়াজ 24। সি, তুমি কিন্তু মিউজিকে 10 বছর, তুমি মিউজিকে একদম ঠিক টাইমে ধরছো। ওয়েন ইউ ওয়ার 16, আমি ধরছি ওয়েন আই ওয়াজ 14। দ্যাটস হাউ ইট শুড বি। সো তোমার ফিল্মও ধরা উচিত ছিল ওয়েন ইউ ওয়ার 16, 17, 18, ওই সময়, যাতে এই ওয়েন ইউ 24 তুমি কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক হয়ে গেছে, থিওরি অনেক কিছু তুমি বুঝে গেছো, যেটা বিদেশি ফিল্ম মেকাররা করে, যে ওরা অনেক ছোটোবেলা থেকে জিনিসটা ঢুকে। সো এই যে আমরা সিন পার্ট দেখে আমরা বললাম যে অনেক ফিল্মই হয়েছে, আই কান্ট ইম্যাজিন বাংলাদেশে এটা কীভাবে শ্যুট করছে ইত্যাদি, এটা কারণ হচ্ছে আমি এটা ওই বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউ যাচ্ছে, ওর ফিচার বের হচ্ছে, এই তকির ইসলামের, দ্য ডিরেক্টর অ্যান্ড রাইটার অফ সিন পার্ট। ওর প্রথম ফিল্ম, শর্ট ফিল্ম, ও বানাইছে ক্লাস 8-এ। আই ডোন্ট কেয়ার ওটা কোয়ালিটি কি, কিচ্ছু আসা যায় না, কোয়ালিটি কিচ্ছু আসা যায় না। পয়েন্ট ইজ, সে একটা ক্যামেরা জোগাড় করছে ক্লাস 8-এ, সেটা দিয়ে সে শ্যুট করছে, শ্যুট করে এডিট করে সেটা ফিল্ম বানাইছে ক্লাস 8-এ। তারপর থেকে সে কন্টিনিউয়াসলি মোবাইল ফোন, এই ক্যামেরা ওই ক্যামেরা দিয়ে শ্যুট করেই যেতেছে। সো ক্লাস 8-এ মানে বয়স কত দোস্ত? 14। দিস ইজ দ্য স্টোরি অফ স্টিভেন স্পিলবার্গ, দিস ইজ দ্য স্টোরি অফ জেমস ক্যামেরন, দিস ইজ দ্য স্টোরি অফ ইন্ডিয়ায় যত বড় বড় ডিরেক্টর আছে, দিস ইজ দ্য স্টোরি। দিস ইজ দ্য স্টোরি অফ আকিরা কুরোসাওয়া, দিস ইজ দ্য স্টোরি। দেয়ার আর এক্সেপশনস। এই সত্যজিৎ রায় 38 বছর বয়স, 40 বছর বয়সে প্রথম শ্যুট করছেন, এগুলো হচ্ছে এক্সেপশন। রুল হচ্ছে 14-15 বছর বয়সে ইউ নিড টু স্টার্ট, জাস্ট লাইক মিউজিশিয়ানরা স্টার্ট করে। সো দ্যাটস ওয়াই আই এম লাইক ওকে, নাও আ লট অফ থিংস মেক সেন্স, যে ওয়াই হি সো ফ্লুইড, ও কেন এত জানে, বিকজ ও তো ক্লাস 8 থেকে করে আসতেছে। সো ওইটাই। সো আই থিঙ্ক সবার তো এত ট্যালেন্ট থাকে না, সবাই এত আগে থেকে শুরু করে না, সো একটা ইনস্টিটিউট থাকলে ভালো হতো আর কি। না না, agreed আমার, I honestly think on this, শাকিব, যে it's a chicken and egg কাহিনী, যে আসলে রিসার্চ করলে তারপর মানুষরা কি ফাইন্যান্সিয়ালি বেশি এড দিত, যে না এ অনেক শিখছে, একে টাকা দেওয়া যায়, নাকি টাকা থাকলে মানুষ একটু কষ্ট করে বেশি শিখতো? কোনটা আগে আসে কোনটা পরে আসে জানি না, বাট আই থিঙ্ক ইনস্টিটিউশন যেটা তুই বলতেছিস would be a solid place to start. Absolutely. Percy Potter বলছে, হ্যাভ ইউ ওয়াচ দ্য ওল্ড হাইল্যান্ডার মুভিজ? চ্যাট সার্ভিস ইজ রিবুটিং ইট উইথ হেনরি ক্যাভিল। মুভিজ দেখিনি, মুভিটা দেখেছি, দ্য অরিজিনাল হাইল্যান্ডারটা দেখেছি, শন কনেরি, দেয়ার ক্যান বি অনলি ওয়ান নাকি যেন একটা লাইন ছিল। সো হ্যাঁ, ওটা দেখেছি উইথ দোস্ত। হাইল্যান্ডার ক্যারেক্টারটা কে জানি ছিল, যে রেডেন ছিল ইন মর্টাল কম্ব্যাট। যাই হোক, ক্রিস্টোফার ক্রিস্টোফার সামথিং, রাইট? হ্যাঁ, something, ক্রিস্টোফার Christopher ল্যাম্বার্ট, হ্যাঁ। Hazel Lambert, huh? Yeah. Alai Rabbi is here. Reacher season 2 isn't as good as season 1. It's quite repetitive, and the overall Yes. plot for this season seemed like something I'd seen before. The best thing about the show I liked was a Sarah Connor joke towards the beginning of the season. I hope the next season is better. Yes. Ashraf I hope Alam the is next here. season is better. I really wanted to see Jack Reacher to beat the ever-living shit out of people, not take pot shot out of a fire. Mohammad Fahad Faisal is here. Star Trek is always the best sci-fi drama. I have watching this Star Trek from my childhood till now. Josh, keep doing it, Fahad Faisal. That's the way to be. Shohan Mahmood is here. Tastia Farin, এটি তো নাম না, তাসনিয়া ফারিনের বেস্ট অভিনয় দেখতে চাইলে শাকিব ভাই টুইন ট্রাবল নাটকটা একটু দেখেন। আমি টুইন ট্রাবল নাটক দেখতে চাই না, আমি ট্রাবল দেখতে শুনি নাই, বা থ্যাংক ইউ ফর রেকমেন্ডেশন, আমি দেখতে চাই না। তুমি যদি, তোমার কথা বিশ্বাস করলাম, কোনো অসুবিধা নেই, তুমি যদি বিশ্বাস করার হচ্ছে বেস্ট অভিনয়, কারণ আমি এটা দেখি নাই, সো আমি বলতে পারছি না। ফারুক, তুই কি দেখবি টুইন ট্রাবল? না, আমি জানি না, দেখবো না কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেকমেন্ডেশন। আরো 3-4 জন যদি রেকমেন্ড করে যে না এটা আসলেই ভালো, তাহলে হয়তো আমরা দেখবো। ইটস নাথিং এগেনস্ট ইউ ম্যান, ইটস জাস্ট আমাদের সময় নাই, একদম সময় নাই, অনেক বেছে বেছে দেখতে হয়। জোসেফ বারো ইজ হিয়ার।
আমি ফারুক ভাইয়ের সাথে একমত সিজন ফিনালে নিয়ে, বাট আই এনজয়েড ইট সো মাচ। There you go. Different strokes for different folks. Would you like Alan Ritson as Batman in DCU? I have full faith, Farouk, in whoever the director casts as Batman, because James Gunn will be part of this decision-making process, or casting খুব ভালো হয়। ওরা যদি মনে করে Alan Ritson is a good fit for Batman, size-wise he definitely is. তুই তো season 1 and 2 দেখছিস রিচার, আমি দেখি নাই। Do you think he can carry off the character acting-wise as well? মানে acting এবং মানে কথা আমার favorite part of Zack Snyder's Justice League হচ্ছে Ben কি Affleck-এর বলে ব্রুস ওয়েন, হ্যাঁ বেন অ্যাফ্লেকের ব্রুস ওয়েন, সেম অলসো ইন BVS আই লাভড, দ্যাটস মাই ফেভারিট ব্রুস ওয়েন পোর্ট্রেয়াল, রাইট? সো ওই অ্যাক্টিং চপসটা কি অ্যালেন রিচসন আছে? ইউ ক্যান সে, আমি জানি না, বল। That's such a tough question because I honestly don't think so. Look wise, I absolutely agree, Jay. He's got that brute force. Batman-এর যেটা লাগবে, but যে একটা cunning একটা ইয়ে থাকে না, which I don't think I've seen him bring to life. But that's probably because ওইরকম রোলও এখনো করে নাই. So I can see him ও যেহেতু brute force রিচার অথবা এর আগে যে in Titans এর মধ্যে একটা রোল করেছিল, তো ওইখান থেকে He's done it all. He was Aquaman in Smallville. He was Dove in Titan. Sorry, Hawk in হ্যাঁ Titans. হক ইন টাইটান। সো এটা সো জোশ ছিল। ওইখানে মানে আছে না, আই ক্যান সি হিম পুল অফ দ্য ব্রুট ফোর্স, কিন্তু ওই যে আছে না যে ব্যাটম্যানের যে অ্যানালিটিক্যাল যে মাইন্ডসেটটা আছে, chaos and analysis যে I'm not sure if that's his, yeah, but maybe that's because ও এখন পর্যন্ত এই রোলটা পায় নাই। Would be ওইটাই। সো interesting. কালকে যদি আমি শুনি যে জেমস গান ওকে কাজ করেছে এস ব্যাটম্যান, আমি হ্যাঁ হেল ইয়েস, মানে লুক ওয়াইজ ইজ গ্রেট, মানে অ্যাবসলিউটলি। আই ওয়ান্ট আ বিগ ব্যাড ব্যাটম্যান, আই ডোন্ট ওয়ান্ট আ টাইনি ব্যাটম্যান। যদিও আমার রবার্ট প্যাটিসন খুব ভালো লাগছে, আই লাভড হিম। আশরাফুল আলম বলছে, গাইজ চেক আউট দ্য স্প্যানিশ সিরিজ জোরো, ইটস অন অ্যামাজন প্রাইম, দ্য বেস্ট রেন্ডিশন অফ জোরো সো ফার আফটার দ্য অ্যানিমেশন। তো অবশ্যই Okay, দেখবো। জোস, থ্যাংক okay, ইউ সো মাচ ফর okay. পুটিং ইট অন আর রেডার, আশরাফুল আলম। Shahada Shubha continues. Shakib bhai, for you, who's the greatest rock star of all time? এটা তো ইন্টারেস্টিং প্রশ্ন করলো ভাইয়া। গ্রেটেস্ট রক স্টার আমার চোখে, এটা তো মাই গড। আমি আসলে একজনের নাম বলতে পারবো না, আমি যদি দু তিনজনের নাম বলি, আই উড সে ফ্রেডি মার্কিউরি, ডেফিনেটলি এই নামটা আমি বলবো। আমি বিটলস থেকে জন লেনন, পল ম্যাকার্টনি, ওদের নাম বলবো। আমি Judas Priest-এর না, ওরা ওরা রক স্টার ওই ওই জায়গায় যেতে পারেনি। জেমস হেডফিল্ডের কথা বলবো, লাইক দে আর রিয়েলি বিগ। সো আই গেস দিজ আর সাম অফ দ্য পিপল হু আই উড কনসিডার দ্য গ্রেটেস্ট রক স্টার অফ অল টাইম আর কি। মানে একটা নাম আমি অনেস্টলি আমি বলতে পারবো না, একটা নাম। বাট ভেরি গুড কোয়েশ্চেন ম্যান। পার্সি পটার বলছে, ডু ইউ থিঙ্ক, আচ্ছা এটা তো হয়ে গেছে। হ্যাঁ বাই দ্য ওয়ে, সবাইকে অনেক অনেক আদর এবং ভালোবাসা এই ইউটিউব থেকে দেখে কমেন্ট করার জন্য। উই লাভ এভরিবডি এ লিটল বিট মোর who's on যারা ইউটিউব YouTube থেকে watching দেখছেন। us. সাদা শুভ বলছে, সরি, দে হ্যাভ চেঞ্জ মাই ইমেল অ্যাড্রেস। আই নো জানাতুল মাফি, দ্যাটস হোয়াট দে ডু, দোজ হারামজাদাস। আমি বলছি যে তুমি গুগল সার্চ করো যে আই বিন হ্যাকড, কোন ফেসবুক অ্যাড্রেসে শুড আই লজ মাই কমপ্লেন্ট। You'll find a list of like different email addresses for different problems that arises. So account hacker জন্য একটা specific email address আছে to Facebook. So ওখানে তুমি মেল করলে, doesn't matter ওরা তোমার email address চেঞ্জ করছে না, you mail them from your mail, and then you tell them what happened basically. That's what I did. Mustaine or Hetfield? Oh, Hetfield, absolutely Hetfield. Shahada Shubha বলছে, why Bob Odenkirk didn't win any of these awards? Did Culkin do that good? Felt really bad for Bob. এটা না একটা পোয়েটিক, আমার কাছে মনে হয় কোথায় জানি দোস্ত একটা পোয়েটিক জাস্টিস যে অনলি মানে বেটার কল সল হ্যাঁ was nominated for the most amount of Emmys without winning a single one. সবচেয়ে বেশি নমিনেশন পাইছে উইদাউট একটাও না জেতা, একটা ওরা জিতে নাই। অ্যান্ড এটা যে সল নামে ক্যারেক্টারের লাকে এটা হয়েছে, সামহাউ ইট মেক্স সেন্স টু মি। সল তো Why? একটা 2 নাম্বার, সারা জীবন উল্টা পাল্টা Okay. করে চলছে, ইউ নো হোয়াট আই এম সেইং, মানে বেটার কল সল শুড বি দ্যাট শো, প্রচুর নমিনেশন পাবে কিন্তু লাস্টে কিছু জিতবে না। So আমার কাছে না কোথায় জানি ইন এ ভেরি মানে জেন
মেডিটেশনাল একটা ট্রান্সেন্ডেন্টাল লেভেলে জিনিসটা ইজ মেকিং সেন্স টু মি, পয়েন্টটা বুঝছিস? আর কেন জিতে নাই, যেটা হয় যে এমি নমিনেশন, এমি জিততে হলে ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যান্ড ইউ হ্যাভ টু প্রে, দোয়া করতে হবে যে অন্যরা তোমার থেকে একটু কম ভালো হবে। আনফর্চুনেটলি অ্যাকর্ডিং টু দ্য এমি বোর্ড, প্রত্যেক বছর যখন বেটার কল সল নমিনেশন পাইছে, দেয়ার ওয়ার আদার শোজ আউট দেয়ার যেটা ওদের থেকে একটু বেটার ছিল। মানে যারা বেটার কল সলের জায়গায় নমিনেশন পাইছে দোস্ত, আমি আসলে বলতে পারবো না যে ওরা they didn't আনডিজার্ভিং। deserve it, হ্যাঁ আমি বলতে হ্যাঁ। পারবো না এটা। সো এটা আগে বাট ট্রান্সেন্ডেন্টাল লেভেলে ইট মেক্স সেন্স টু মি যে সবচেয়ে বেশি নমিনেশন কিন্তু জিতে নাই, দ্যাটস হাউ সল শুড বি, কথার কথা। বাট আই লাভড বেটার, I personally loved better also. Guys, will you review Percy Jackson and the Olympians? আমার Yes, দেখার তেমন ইচ্ছা নাই, তুই দেখবি? আমি দেখবো, ওকে আমি দেখবো। গ্রেট, You will. ফারুক রিভিউ করবে। আমি আসলে ওই যে আমি অ্যালার্জিক টু ডিজনি হয়ে গেছি, আমার কোনো কিছু ডিজনি দেখার ইচ্ছা নাই। সো I think this is on Amazon though. If I might be wrong, but I think this is it's on a Amazon. Disney show, it might be on Amazon, আমি জানি না, it's a Disney show. আচ্ছা। Shojib Tanvir is here. There are institute here. Total 13 movies from alumni of various filmmaking institute of Bangladesh have been selected in Dhaka International Film Festival. বাহ। না, ফিল্ম ইনস্টিটিউট নাই, যেটা আছে যে ডিফারেন্ট ইউনিভার্সিটিজে একটা ফিল্ম ডিপার্টমেন্ট আছে বা ফিল্ম অ্যাক্টিভিটি আছে, মানে ইটস সর্ট অফ ইনফর্মাল, মানে ফর্মাল ইনফর্মালের মাঝামাঝি একটা জায়গায় ফিল্ম স্টাডিজ ইত্যাদি। আই থিঙ্ক শুধুমাত্র স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বোধহয় ফিল্মের একটা ডিগ্রি দেয়, ফিল্ম মেকিং বা এটা একটা ডিগ্রি ওরা ইয়ে করে। আমি জানি না ওটা কত রোবাস্ট কারিকুলাম, আই হ্যাভ নো আইডিয়া। বাট ইনস্টিটিউট আছে না যে, মানে একটা আছে না যে ফিল্ম ইনস্টিটিউট, ওখানে আমি আসলে শুধু ফিল্মই পড়াবো, ওখানে আর কিছু পড়াবো না, কথার কথা ফিল্ম রিলেটেড সব কিছু পড়াবো। আই ডোন্ট থিঙ্ক ওরকম ইনস্টিটিউট বাংলাদেশে আছে, আই মাইট বি রং, বাট অ্যাজ ফার এজ যেন ওরকম কিছু নাই আসলে। সাইদ আদিব বলছে, শাকিব ভাই হ্যাভ ইউ ওয়াচড মুন্না ভাই এমবিবিএস? ইয়েস আই হ্যাভ সাইদ আদিব, অ্যান্ড আই লাভড ইট, আমার অসম্ভব ভালো লাগছে। এবং আমি শীঘ্রই লাগে রহ মুন্না ভাই সেটাও দেখে ফেলবো, খুব ভালো লাগছে আমার। The problem with R&D actually, our filmmakers don't take proper criticism and don't improve themselves. Um, এটা সত্যি কথা, এটা অ্যাবসলিউটলি সত্যি কথা। আমি তো অনেকের সাথে কাজ করছি, আমি দেখি যে আসলে আর্টিস্ট মানুষের সাথে ফ্র্যাজাইল হয় এবং ওরা অনেক কষ্ট করে কাজ করে, অনেক কষ্ট করে ফিল্ম বানানো আর যুদ্ধ করা মোটামুটি সেম, অনেক কষ্ট লাগে একটা ফিল্ম বানাতে, বি ইট আ শর্ট ফিল্ম, বি ইট আ লং ফিল্ম, ডাজন্ট ম্যাটার। সো তখন আসলে ক্রিটিসিজম নেওয়াটা খুব ডিফিকাল্ট হয় ফর দ্য আর্টিস্ট। সো আমাদের উচিত, আমরা যারা মনে করি যে আমরা একটু বুঝি বা আমরা একটু ক্রিটিসিজম দিতে চাই, আমাদের আসলে চেষ্টা করা উচিত যে একটু বুঝে ক্রিটিসিজম করা, একটু সুন্দর করে কথাগুলো বলা। আমি যেভাবে ইউজুয়ালি বলি সেভাবে না, আর একটু সুন্দর করে বলা। সো ওগুলা দরকার। আর আই কাইন্ড অফ অ্যাগ্রি উইথ ফারুক, আই এগ্রি উইথ সজীব তামি যেটা বলছে, দের ইজ নট ইনাফ R&D। কথার কথা, জাস্ট কথার কথা। আমরা যে খুব এক্সাইটেড ছিলাম যখন অনম বিশ্বাসের দেবী বের হলো জয়া আহসানকে নিয়ে, 4 বছর আগে মনে হয়, 4-5 বছর আগে দেবী বের হলো, হুমায়ুন আহমেদের দেবী। উই ভেরি এক্সাইটেড। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি গল্পটা পড়ছি দেবী, অ্যান্ড আই লাভ দ্যাট স্টোরি। সো আমি এগুলো মাফ করে দিছি যে রেনু না রানু যে মেইন ক্যারেক্টার, সে অনেক 16 বছর হওয়ার কথা, এখানে জয়া আহসান ইজ ভেরি ইয়াং বাট শি ইজ নট 16। সো এগুলো আমি মাফ করে দিছি, এগুলো ডাজন্ট ম্যাটার, আর জয়া আহসান আছে ইজ ফাইন। বাট আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল যে ওখানে আসলে ওই ডিরেক্টর বলি, ডিওপি বলি, খসরু ছিল ডিওপি। খসরু ইজ ওয়ান অফ আর গ্রেটেস্ট ক্যামেরা অপারেটার্স, ডিরেক্টর্স অফ ফটোগ্রাফি বাংলাদেশে। ওরা আসলে হরর সিকোয়েন্স কীভাবে শ্যুট করব, হরর এক্সপিরিয়েন্স মানুষকে কীভাবে দিব, ক্লিয়ারলি ওনারা আসলে কোনো হোমওয়ার্ক করেন নাই। সো আই এগ্রি উইথ সজীব তানভীর যে দের ইজ আ প্রবলেম উইথ R&D, ইটস ট্রু। বাট সুভা হ্যাভিং ইজ, সেড দ্যাট, হ্যাঁ শাকিব, বল না হ্যাঁ বল। জাস্ট এটা আমি এই জন্য বললাম সঞ্জিত আন্ড্রু, বিকজ আমাদের একটা খুব কাছের মানুষ আছে মোস্তফা মানোয়ার, যে কিছুদিন আগে একটা ফিল্ম এসেছিল, শাকিব তো মনে আছে, লাইভ ফ্রম ঢাকা হ্যাঁ ফিল্মটা ইয়ে হয়েছিল। মনোয়ার তখন বলতেছিল যে সাদ ওইটার ফিল্ম মেকার, ও অ্যাকচুয়ালি ওর মোবাইল ফোনে পুরা ফিল্মটা আগে শুট করছিল, চেক করছিল, বিকজ হি হ্যাড দ্যাট হোল থিং অফ যে আমি কোন অ্যাঙ্গেলে কিভাবে শুট করবো একটু রাফে আমি দেখে নেই, পুরো জিনিসটা ও করে 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 তারপর গুছাইছে। সো ইটস নট যে আমাদের ওই কালচারটা নাই অথবা ইচ্ছাটা নাই, অনেক জায়গায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিসটা নাই, which I think is what I would agree with. দোস্ত, তুই এটা ভাবতেই পারিস, তোর অ্যাটলিস্ট এটা মানতে হবে যে তোর থেকে আমি অনেক বেশি ফিল্মের সাথে কাজ করছি, রাইট? হ্যাঁ। সো তুই যেটা বলি না, দ্যাটস দ্য এক্সেপশন, দ্যাট ইজ রিয়েলি। মানে আমি যেমন বলবো যে রায়হান রাফি ইজ এন এক্সেপশন। রায়হান রাফি হুম। যখনই কিছু একটা করে, যেমন
দামাল প্রপার ছবিটা রিসার্চ করি না। দামাল ছবিটা মানে কথা কথা হিট হয় নাই বাংলাদেশে, এটা স্টোরি ঝামেলা চলেছিল। আমার সবচেয়ে বড় ভয় ছিল যে ফুটবলকে বিলিভেবল ভাবে তুমি স্ক্রিনে কিভাবে দেখাবে, আমরা তো ক্যামেরা অপারেট, আমরা অ্যাকশন শুট করতে পারি না হুম আমরা। সো ও কিন্তু ভয়াবহ রিসার্চ করে মাথার ঘাম পায়ে ফেলে সে ফুটবল সিকোয়েন্সগুলো বিউটিফুলি শুট করছে। আমার দেখে মনে হচ্ছে আসলে আমি ফুটবল খেলা দেখছি, এবং হুম ফুটবল খেলার যেই ইমোশনাল ধাক্কাগুলো সে দিতে পারছে আমাকে। সো আমি হুম বলবো রায়হান রাফি ইজ এন এক্সেপশন, সে রিসার্চ করে। আমি বলবো তুই যার কথা বলি বদরুল আলম সাদ, না সাদ না সামথিং, সাদ, পুরো নাম ভুলে গেছি, হ্যাঁ সাদ। সামথিং আছে। সাদ, হি ডেফিনেটলি ডাজ ইজ রিসার্চ। তুই খুব ভালো করে বলছিস যে পুরোটা সে শ্যুট করছে, নট অনলি সে শ্যুট করছে মোবাইলে, তারপরে দ্য বটে ক্যামেরা। ওদের বাজেট ছিল 7 লাখ টাকা, পুরো জিনিসটা 7 লাখ টাকা নামাইছে, কেউ কোনো টাকা নেয় নাই। ওই টাকা দিয়ে একটা ক্যামেরা কিনছে, দেন ওরা সব কিছু ব্লকিং করছে ক্যামেরা দিয়ে, ওই ক্যামেরা কীভাবে লাগবে ইত্যাদি করে। দেন ওরা ডিসিশন নিচ্ছে যে আমার আর্ট ডিরেকশন করার টাকা নাই, সো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। সো ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলো। সো এই দুজন দোস্ত এক্সেপশন। বাকিরা কিন্তু আমি বলবো যে আমরা R&D তে বিশ্বাস করি না, ওই ওই ক্যাটাগরিতে পড়ে আর কি, লার্জলি। মেবি ধর ওই টক ফিল্ম মেকার্স, যদি আমি টিভিতে আসি, মহানগর যে করলো নিপুণ, নিপুণ। আশফাক নিপুণ, নিপুণের কাজ দেখে মনে হয় যে সেখানে কিছু হোমওয়ার্ক, বেশ কিছু হোমওয়ার্ক থাকে, কাজ দেখে মনে হয় আর কি। Suba বলছে, I've never watched Star Trek. Can I watch Lower Decks? Nonetheless, it sounds interesting. Absolutely. Lower Decks দেখতে হলে হ্যাঁ, there are a lot of inside jokes যেগুলা বুঝবে না, বুঝবেন না। বাট আমার কাছে মনে হয় যে বাই ইটসেলফ ইটস a lot of fun, so you can watch it on Amazon Prime. আমি বলবো যে অ্যাটলিস্ট স্টার ট্রেক স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডসটা দেখেন, এটা অনেক মজার, ইটস a lot of fun. ওটা দেখলে লোয়ার ডেস্ক দেখে আরও মজা পাবেন বেসিক্যালি। সজীব তানভীর বলছে, সাকিব ভাই ওয়াচ লোয়ার ডেক্স, ডু ওয়াচ প্রডিজি। ইয়েস, প্রডিজি আমি দেখা শুরু করছি, আই উইল ওয়াচ ইট। আশরাফুল আলম বলছে, আই হ্যাভ এ পারফেক্ট রোল ফর অ্যালেন রিচসন। রাইনার ইন এওটি, না না, ও রাইনার, ইয়েস, রাইনার ইন এওটি ইফ এভার গেটস লাইভ, অ্যাবসলিউটলি 100% এগ্রিড। পারফেক্ট কাস্টিং ফর রাইনার, পারফেক্ট, আই টোটালি এগ্রিড। দীপ্ত বলছে, ছুটির ঘন্টা মুভিটা দেখেছেন আপনারা? ইয়েস দেখেছি। আমি যতটুকু জানি এটা ট্রু স্টোরি নিয়ে, নারায়ণগঞ্জের একটা স্কুলের স্টোরি। ইয়েস, ছুটির ঘন্টা প্রায়ই বিটিভিতে দেখানো হতো, যখন শুক্রবারে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখানো হতো, ওখানে এটা দেখানো হতো। অত্যন্ত সুন্দর করে বানানো একটা ছবি, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং ছুটির ঘন্টা দেখার পরে কিন্তু ওই ইট চেঞ্জড, অনেক নিয়মকানুন চেঞ্জ হয়েছে ফিল্মটা বের হওয়ার পরে। ওই ফিল্মটা বের হওয়ার পরে যে স্কুল বন্ধ করার সময় ওরা বাথরুম চেক করতো, যে হ্যাঁ এই বাথরুমে কেউ আছে নাকি বাচ্চারা। সো এটা ফিল্মটা বের হওয়ার পরে এটা এটা পুরো বাংলাদেশে এই প্রথাটা চালু হয় আর কি। সো ইটস ফ্যান্টাস্টিক ফিল্ম। Shojib Navi continues, our filmmakers even don't know which genre they're good at. They just go with the flow. As everyone trying thriller, let's do it. এটা এটা হ্যাঁ, এইটা আমি দোষ দিব না। মানে আমার কথা হচ্ছে, ইফ ইউর ফিল্ম মেকার, তাহলে ইউ শুড বি লিটল, কি বলবো, মানে ডিফারেন্ট অ্যাট্রিবিউটস তোমার থাকা উচিত, যে আমি শুধু একটা জনরা পারি এটা থাকা উচিত না। মানে ফর এক্সাম্পল হলিউডে, আমি হলিউড সম্বন্ধে জানি তাই বলছি, যে অনেক বড় বড় ফিল্ম মেকার এখনকার দিনে, ওদের সবার ক্যাটালগে কিন্তু একটা হরর মুভি আছে। ওরা বড় হওয়ার পরে হরর মুভি বানায় নাই, এক্সেপ্ট স্টিভেন স্পিলবার্গ, যে বড় হওয়ার পরে পোল্টারগাইস্ট সো কল প্রডিউস করেছে, আসলে ডিরেক্ট করছে, বাট হি কুডন্ট give the name director, so he got another director and produced by Steven Spielberg. But any big director in the last 40 years, usually you will see ওদের ক্যাটালগে there's a horror movie. হরর মুভি কেন করে? বিকজ হরর মুভি বানাতে অনেক কম বাজেট লাগে, ওটা বিক্রি করা খুব সহজ, যেহেতু আমি কম বাজেটে বানিয়েছি, এটা টাস করে এটা বিক্রি হয়ে যায়। there's always a market for horror movie. এবং হরর মুভিতে you get a gamut, a range of techniques that you can apply, মানে শুটিং স্টাইল, ক্যামেরার কাজ, লাইটিং, এফেক্টস, মেকআপ, কস্টিউম এবং অ্যাক্টিং রেঞ্জ। সো সব কিছুই একটা মাইক্রোকজম হয়ে যায় একটা হরর মুভি। সো এইসব কারণে আসলে সব ফিল্মমেকার হরর মুভি করে। সো আমি বলবো না যে ইটস আ ব্যাড থিং যে সবাই গো উইথ দ্য ফ্লো করে থ্রিলার বানাচ্ছে, বা যেটা করা উচিত থ্রিলারটা ভালো বানানো উচিত আর কি। ইভেন ইফ ইউ গো উইথ দ্য ফ্লো, ইউ শুড ডু এ গুড জব, এটাই বললাম আর কি। Shajib Tanvi বলছে, খিজির হায়াত খান did great with football match in Jago. Really, I heard terrible things about that movie, যে কারণে আমি জীবনে ওটা দেখি নাই। সো ইউর দ্য ফার্স্ট পার্সন যে আমাকে বলছে যে খিজির হায়াত খান did great football match in Jago back in last decade, but he didn't get proper producer after that. আচ্ছা, ওকে, তাহলে তো একটু চেক ইট আউট,
জাগো Shojit Tanvi continues, the idea of producers needs to be changed in our country. Yes, we need good production houses like Film Syndicate. Film Syndicate ও কিন্তু অনেক হিট এন্ড মিস ফিল্ম সিন্ডিকেট ইজ গুড বাট ফিল্ম সিন্ডিকেট কিন্তু হিট এন্ড মিস কথার কথা কারাগার সিজন 1 and season 2 Was that Film আকাশ পাতাল Syndicate? I think so. Yeah, Okay. I think it's Film Syndicate. Akash Patal Tofal between season 1 and season 2. Season 2 was terrible. Season 1 was great. So, ওইটাই but I get what you're saying. Overall, যদি দেখি যে মোর ভালো কাজ ফিল্ম সিরিজ থেকে আসতেছে so এরকম আরো দরকার absolutely. Well, Farooq, we've done it. সাকসেসফুলি একটা শো করে ফেললাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভ সেশনে আমাদের সঙ্গ দেওয়ার জন্য যারা পরে দেখবেন এটা এখন বলে লাভ নেই আসলে বিকজ এটা প্রথমে বলা উচিত বাট বেসিক্যালি আমি আলাদা আলাদা চ্যাপ্টার করে রাখি আই হ্যাভ টু সে দ্যাট পরের বার সামনে সামনে বলবো যে চ্যাপ্টার করে রাখি সো ইউ ক্যান জাস্ট ক্লিক ইউর ফেভারিট টাইম কোড অ্যান্ড ইট উইল টেক ইউ টু দ্য টপিক তো সবাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস দিস উইক আজকে আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ গাইজ ইনফ্যাক্ট আলিফ না থাকাতে আমি আর ফারুকের ডিপ ডাইভ করতে পারছি উইথ অসময় যেটা আলিফ থাকলে প্রবলেম আমরা করতাম না অন্যভাবে শোটা ফরম্যাট করতাম অ্যান্ড ওটাই সো ইনশাল্লাহ টিউজডেতে উইল বি ব্যাক উইথ ফারুক অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ হোপফুলি লাইভ এডিশন অফ বুক ডন আমি খুব এক্সাইটেড সেটা নিয়ে অ্যান্ড থার্সডেতে ইনশাল্লাহ আলিফ অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ লাইভ এডিশন অফ মেটাল ভার্সেস পপ এবার ইনশাল্লাহ যদি আলিফ ব্যস্ত না থাকে আলিফ খুবই ব্যস্ত মানুষ সবাই ভালো থাকবেন As Geek Myth আবার দেখা হবে on Sunday. Till then সবাই সাবস্ক্রাইব করেন, spread the word. সবাই ভালো থাকবেন. See you. Good night.